ইস, গাড়িটা এখনই নষ্ট হতে হলো। বাবাকে কতবার বলেছি এই গাড়িটা চেঞ্জ করে নতুন গাড়ি কিনে দেওয়ার জন্য, কিন্তু বাবা তো কোনো কথাই শুনলো না আমার। আজকে শুধু বাসাতে যাই একবার, তারপর বাবাকে বুঝাবো এই ইরা কি জিনিস। কিন্তু এখন এই গাড়িটা এখানে ফেলে যাব কি করে? এটা তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই নিয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে আকাশে একটা সাইকেল চালিয়ে আসতেছে। তখন রাস্তায় এইভাবে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সাইকেল থেকে নেমে ওখানে যায়। ম্যাডাম, কোনো সমস্যা কি? সমস্যা হলে তোর কি? যা তো এখান থেকে। এমনিতেই আমার মেজাজ খারাপ, তার উপর আবার আপনার বকবকানি আমার একদম ভালো লাগছে না। ম্যাডাম, গাড়ির কি কোনো সমস্যা নাকি, না এমনিতেই দাঁড়িয়ে আছেন? আই ছেলে, তোকে বলতে যাবো কেন আমি? না মানে, আমি মেকানিক তো, তাই ভাবলাম হয়তো। কি? তুই মেকানিক? তাহলে তো তোকে আমার দরকার। এতক্ষণ ধরে তো তা মনে হয়নি। প্লিজ আমার গাড়িটা ঠিক করে দিন। কি হয়েছে গাড়ির? তা জানলে তো নিজেই ঠিক করে নিতাম। আরে আমি বলতে চেয়েছি যে গাড়ি স্টার্ট নিচ্ছে না, নাকি অন্য কোনো সমস্যা? ওই রকমই সমস্যা। কি? এত টাকা কেন? গ্যারেজে নিয়ে গেলে তো আরও বেশি হবে, তবে এটাকে তো আপনাকে নিয়ে যেতে হবে, তাই 1000 টাকা হলে বলুন, নয়তো আমি যাচ্ছি। আরে আরে, কোথায় যাচ্ছেন? দিব তো 1000 টাকা, কিন্তু তাড়াতাড়ি করবেন, আমাকে আবার ভার্সিটিতে যেতে হবে। 10 মিনিট অপেক্ষা করুন। 10 মিনিট চেক করার পর আকাশ গাড়িটা ঠিক করে নেয়। গাড়ি ঠিক করে ইরার থেকে টাকাগুলো নিয়ে নেয়। ইরা টাকা দিয়ে চলে যায়। এইদিকে আকাশ ভার্সিটির কাছেই একটা গ্যারেজে চাকরি করে, সাথে পড়াশোনাও। কিছুক্ষণ পর গ্যারেজে আসার পর করিম চাচা বলে, কিরে আকাশ, আজকে লেট হলো যে? ওস্তাদ, আর বলেন না, সাইকেল চালিয়ে আসতে আসতে লেট হয়ে যায়। কত করে বললাম এখানে থাকা একটা বাইক আমি ঠিক করে নিয়ে ওটা নিয়ে চলে যাই, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শোনেন না। ঠিক আছে, তাহলে তুই একটা বাইক ঠিক করে নিয়ে নিস। আচ্ছা, আজকে অনেকগুলো গাড়ি এসেছে, ওইগুলো ঠিক করার ব্যবস্থা কর। কয়টা গাড়ি? কেন, কোথাও যাবি নাকি? না মানে, 1 ঘন্টার পর আমার ক্লাস আছে, তাই বললাম। তুই যে ভাবে কাজ করিস, এতে 1 ঘন্টাও লাগবে না তোর। গাড়িগুলো ঠিক করে যাইস। আর যদি 1-2টা গাড়ি বাকি থাকে, তা এদের কাউকে দিয়ে দিস। তুই ওইগুলো ঠিক কর যেগুলোতে বেশি সমস্যা। আর যেগুলো ওরা পারবে বলে মনে হয়, ওইগুলো ওদের দিয়ে করিয়ে নিস। ঠিক আছে চাচা। কাজ করা শুরু করে। আকাশ করিম চাচার দোকানে আজ 2 বছর ধরে কাজ করে। এই 2 বছরে উনি আকাশকে নিজের ছেলের মতো করে দেখে। কখনো নিজের ছেলের অভাব বুঝতেই দেয়নি, কেননা আকাশের ব্যবহার আর কাজের দক্ষতা ছিল অনেক বেশি। এই পুরো গ্যারেজটা আকাশের কাজের দক্ষতার জন্য এখানে লোক গাড়ি ঠিক করতে আসে। 1 ঘন্টার মধ্যে গাড়িগুলো ঠিক করে তার সাথে আর একটা গাড়ি আছে, যেটা অন্য কাউকে দিয়ে চলে আসে। ক্লাসে আসতে আকাশের 10 মিনিট লেট হয়ে যায়। ভিতরে গিয়ে দেখে স্যার ক্লাস করাচ্ছে। স্যার, আসবো কি? আসো। তোমাকে না বলেছি আমার পারমিশন নিতে হবে না, তুমি এসেই ঢুকে পড়বে, আমার অনুমতি লাগবে না। স্যার, তা কি করে হয়? আপনি আমার বাবার মতো, তাছাড়া শিক্ষকদের সম্মান করতে হয়। আচ্ছা হয়েছে, তোমাকে বুঝিয়ে লাভ নেই, যাও এখন বসে পড়ো। রুমের ভিতরে গিয়ে চারদিকে চোখ বুলাতে থাকে, কোথাও কোনো বেঞ্চ খালি আছে কিনা। যখন একটা বেঞ্চ খালি দেখতে পায়, তখন ওখানে গিয়ে বসে পড়ে আর স্যারের কথা শুনতে থাকে। কিন্তু খেয়াল করে পাশের সিটের মধ্যে একটা মেয়ে বাহিরে তাকিয়ে আছে। তাই ওই মেয়েটা যে দিকে তাকায়, ওই দিকটায় আকাশও তাকায়। উফ, কত সুন্দর লাগছে ওই পাখিগুলোকে, তাই না? হুম, অনেক সুন্দর লাগছে। কত সুন্দর ওরা খেলা করছে। কি বলতে গিয়ে কি বলে ফেলেছে তা নিয়ে, তাছাড়া কাকে বলেছে তাই জানে না। সেটা মাথায় আসতে আসতে সোজা করে আকাশকে দেখে নিঃশ্বাস ফেলে। যাক বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম। আমি তো ভেবেছিলাম স্যার, যদি উনি হতো আজকে তো আমার কপালে শনিই ছিল। কিন্তু তুই কে? আমার পাশে এসে কেন বসলি? আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন?
আমি ওই ছেলেটা যে আপনার গাড়ি ঠিক করে দিয়েছিল। ও, মনে পড়েছে। তা তুই আমার পাশে কেন বসছিলি? এই একটা বেঞ্চ মাত্রই খালি পেলাম, তাই এখানে এসে বসেছি। আপনার যদি সমস্যা থাকে তাহলে আপনি অন্য কোথাও গিয়ে বসেন। তোর মতো একটা মেকানিকের পাশে আমি কখনোই বসবো না। না বসলে উঠে যেতে পারেন, কিন্তু আমি উঠব না। তোদের মতো ছোট লোকের সাথে আমি তো কখনোই বসবো না। এইদিকে ওরা নিজেদের মধ্যে তর্ক শুরু করে দিল। কিছুক্ষণ পর আকাশ, কি হয়েছে? তুমি আর ইরা এভাবে চিৎকার করছো কেন? স্যার, এই ছোট লোকের সাথে আমি বসবো না। কিন্তু আর তো কোথাও বসার জায়গা নেই। তাহলে ওকে দাঁড়িয়ে থাকতে বলেন, তবুও আমি ওর পাশে বসবো না, ব্যাস। ওকেও বলে দিন আমি এখান থেকে উঠছি না। দেখ, ভালো হবে না কিন্তু। আমি যদি রেগে যাই তাহলে বুঝতে পারবি না আমি তোর কি কি হাল করি। দেখা যাবে। আকাশ, ওর সাথে কথা বলো না। ওই মেয়েটা। স্যার, আপনি কিন্তু আমাকে কিছু একটা বলতে গিয়ে বলছেন না, মনে হচ্ছে আমাকে অপমান করতে চাইছেন। আমি তা কখন বললাম? আমি চলে যাচ্ছি। রাগ করে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আকাশ ক্লাস শেষ করে নেয়। যখন বের হতে যাবে, সামনে দেখে কয়েকজন ছেলে আর ইরা দাঁড়িয়ে আছে। ওদের দেখে বুঝতে পারছে ওরা কিছু একটা তো করবেই। কি ব্যাপার, আপনারা আমার পথ আটকে কেন দাঁড়িয়ে আছেন? ওই পথ কি তোর বাপের যে আমরা আটকে রেখেছি? দেখুন, আপনারা আমার বাবা তুলে কথা বলবেন না, নয়তো ভালো হবে না। এই ছেলের দেখি মুখে কথা ফুটেছে। এই ওকে ধর তো, আজকে একটা শিক্ষা দিই ওকে। ওরা আকাশের কাছে আসে আর কিছুক্ষণ মেরে চলে যায়। আকাশ মার খেয়ে শুয়ে আছে, কোনো কিছু করতে পারছে না। কেননা এই ভার্সিটিতে আকাশের তেমন কোনো বন্ধু নেই। কারণ আকাশের অবস্থা তো আপনারা জানেনই। আজকাল দিনে সমস্যার কথা বলতে, গরিবদের সাথে বন্ধুত্ব করতে কেউ আসে না। মার খাওয়ার কিছুক্ষণ পর দেখলি তো আমার সাথে লাগার ফল। কথাটা আকাশের মুখের কাছে এসে বলে। তখন আকাশ শুয়েছিল মাঠের মধ্যে, তাই মাথা নিচু করে বলতে গেলেই আকাশ মাথাটা একটু উঁচু করেই ইরার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। এতে ইরা তো অবাক হয়ে যায় আর সাথে সাথে ওখান থেকে উঠে যায়। তোর এত বড় সাহস, ছোট লোকের বাচ্চা, তুই আমাকে। এই দেখে মাটিতে শুয়ে আকাশ হাসছে, কোনো কিছু বলছে না। মনে হচ্ছে ততক্ষণ ধরে মার খাওয়ার ওষুধ পেয়ে গেছে, তাই সব ব্যথা চলে যায়। ইরা তো রাগে ওখান থেকে চলে যায়। ইরা যাওয়ার পর আকাশ কোনো রকমে চলে আসে গ্যারেজের মধ্যে। ওখানে আকাশকে দেখে করিম চাচা বলে, কি করে হলো এইসব তোর আকাশ? কে তোকে মেরেছে? আকাশ সব বলতে থাকে কি কি হয়েছে, সব কিছু। সবটা শোনার গরিব পর হয় আজকে তোকে এত অপমানিত হতে হয়েছে। একদিন তুই নিজের ক্ষমতা দিয়ে দেখিয়ে দিবি ওই মেয়েকে। দোয়া করিও চাচা, আমি যেন একটা সময় অনেক বড় হতে পারি আর বড় লোকদের অত্যাচারের জবাব দিতে পারি। চল আগে তোকে ডক্টর দেখাই। লাগবে না চাচা, শুধু কয়েকটা ব্যথার ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। নতুন করে আর গাড়ি আসলে বলো, ঠিক করে নিচ্ছি। না থাক, তোকে আজকে আর গাড়ি দেখতে হবে না, তুই রেস্ট নে, আমি ওষুধ নিয়ে আসতেছি। চাচা ওষুধ নিয়ে যায়। এইদিকে ইরা বাসায় এসে সব কিছু ভাঙচুর করতে থাকে। তার কারণ তো আপনারা জানেনই। ইরার বাবা তখন ইরার রুমে আসে। উনি এইসব দেখে, ইরা মা আমার, কি হয়েছে? শান্ত হ, আমাকে বল কি হয়েছে। সব কিছু হয়েছে তোমার জন্য। কি? আমি কি করলাম? তোমাকে কতবার বলেছি আমাকে নতুন একটা গাড়ি কিনে দেওয়ার জন্য, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। আস্তে এত চিৎকার করে বললে আমি বুঝবো কি করে? তোমাকে বুঝতে আর হবে না, কালকের মধ্যে তুমি আমাকে নতুন একটা গাড়ি কিনে দিবে, ব্যাস। তোর তো এমনিতে 4টা গাড়ি, এখন আবার একটা গাড়ি। তুই তো আমাকে ফকির বানিয়ে দিবি মনে হচ্ছে। আমি না তোমার একমাত্র মেয়ে? তোমার শত শত কোটি টাকার মালিক তুমি। আমি না খরচ করলে কে খরচ করবে? তোর তো 4টা গাড়ি আছে, প্রতিটা গাড়ি আমার কোটি টাকার উপরে কিনতে হয়েছে। ওইগুলো নিয়ে যা, নতুন করে আমি আর কিনে দিতে পারবো না। পারবে না তাই না? তাহলে শুনে রাখো, আমি বাড়ি থেকে চলে যাব আজই। আরে আমি তো মজা করছিলাম মা, ঠিক আছে তোকে কালকে কিনে দিব গাড়ি। সত্যি বলছো তো? সত্যি।
এইদিকে ইরা গাড়ি পেয়ে খুশি, অন্যদিকে আকাশ ওর রুমে এসে শুয়ে আছে। আজকের মারের জন্য শরীরে এখনও ব্যথা অনেক আকাশের, তাই ব্যথার জন্য শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। এই দেখে ইরার তো কোনো চিন্তাই নেই, কেননা ইরা যে আকাশকে মেরেছে এই নিয়ে ইরার কোনো টেনশনই নেই। কিন্তু এইদিকে বেচারা আকাশ মার খেয়ে অবস্থা খারাপ। পরের দিন অনেক লেট করে আসে গ্যারেজে। করিম চাচা আকাশের অবস্থা দেখে, আকাশ, তুই এখন আসতে গেলি কেন? আরে চাচা, না আসলে গ্যারেজের কাজ কে করবে? তার জন্য তো ওরা আছে। তুই এখন এই শরীর নিয়ে কি দরকার কাজ করার? তার চেয়ে ভালো তুই এখন ক্লাসে গিয়ে একটু কাজ কর। দেখ নতুন করে কোনো বন্ধু জোগাতে পারিস কি না। কিন্তু আমার মতো একজন গরিব ছেলেকে কে ভালোবাসবে বলো? তাছাড়া আমার সাথে বন্ধুত্বও তো কেউ করবে না। করবে করবে, ঠিকই করবে। যখন তুই নিজের মেধাকে আরও বেশি কাজে লাগাবি, তখন দেখবি তোর চারপাশের বন্ধুর অভাব হবে না। সবাই আসবে বন্ধু হতে। এখন তাহলে ক্লাসে যা, এমনিতে তোর শরীরের অবস্থা ভালো না, তাই কাজ না করে ক্লাসে যা। ঠিক আছে চাচা, আমি তাহলে ক্লাসে যাচ্ছি। ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাবে, অমনি একটা গাড়ি এসে ধাক্কা দেয়, তাই আবারও পড়ে যায়। ও মা গো, কার মুখ দেখে যে আমি উঠলাম, শুধু কষ্ট আর কষ্ট পেয়ে গেলাম। আল্লাহ, তুমি কি আমাদের মতো গরিবের দিকে তাকাবে না? ওই কোন শালারে আমার গাড়ির নিচে এসে মরতে এলি? কি মেয়ে রে বাবা, যেখানে এসে আমাকে ধরে উঠাবে তা না করে উল্টো আমাকে মারার চিন্তা করতেছে। আচ্ছা, গলাটা বেশ চেনা চেনা লাগছে, একটু মুখটা দেখি তো। মাথাটা উঁচু করে যেই ভিতরে দেখতে যাবে তখনই ইরাকে দেখতে পায়। হায় আল্লাহ, যেখানে বাঘের ভয় সেখানেই সকাল হয়, থুকু সন্ধ্যা হয়। ভয়ের জন্য প্রবাদ বাক্যটাই একদম ভুলে গিয়েছি। আপনারা আবার কিছু মনে করিয়েন না। কিছুক্ষণ পর ইরা গাড়ি থেকে নেমে, আই ছেলে, তুই কি মরার জন্য আর কোনো জায়গা পাস না? শুধু আমার কাছে মরতে আসিস? আপনি তো পিছন থেকে আমাকে ধাক্কা দিলেন। আই, চুপ করবি তুই? ওই দিনের এত মারের পরও আজকে কি করে তুই ভার্সিটিতে আসলি তাই ভাবতাছি। তোর কি শরীরে ব্যথা বলতে কিচ্ছু নেই? আছে তো, কিন্তু তোমাকে কিস করার পর থেকে কেন জানি সব ব্যথা দূর হয়ে গিয়েছে। তবে রে, তোকে তো আমি। এই নিয়ে আকাশকে তাড়া করে। আকাশও দৌড়ে ওর ক্লাসে চলে আসে। তখন যদিও ছাড় ছিল না, তাই বেঞ্চে বসার পরও ইরা আকাশকে মারতে থাকে। তখনই স্যার চলে আসে, এসে সবাইকে নিজেদের জায়গায় গিয়ে বসতে বলে। ওই দিন ক্লাস শেষ হয়ে গেলে গ্যারেজে চলে আসে, তখন একটা মেয়ে আসে ওখানে। এখানে ভালো মেকানিক কেউ আছে? আছে তো। কি হয়েছে বলুন? আমার গাড়ির একটু সমস্যা হয়েছে, একটু দেখে দেবেন প্লিজ। গাড়ি কোথায়? এই তো পাশে, চলেন আমার সাথে। নদীর পেছনে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর গাড়িটা দেখতে পায়, তাই গাড়িটা ঠিক করতে থাকে। গাড়ি ঠিক হয়ে গেলে, নিন, গাড়ি ঠিক হয়ে গিয়েছে। ধন্যবাদ। তা কত টাকা দিতে হবে? এই তো 1000 টাকা। এই নিন টাকা, আর আপনার নাম্বার দিন তো। কেন, নাম্বার দিয়ে কি করবেন? কোনো সমস্যা হলে আপনাকে কল দিয়ে জানাতে পারি, তাই। নিন নাম্বার। নাম্বার দেওয়া শেষ হলে মেয়েটি চলে যায়। কিছুক্ষণ পরে গ্যারেজে এসে কাজ করতে থাকে। এভাবে দিন যেতে থাকে আকাশের। একদিন একজন লোক আসে 5টা গাড়ি নিয়ে। দেখতে ডনের মতোই লাগছিল ওদের, তাই ভয়ে ভয়ে ওদের কাছে যায়। স্যার, কিছু লাগবে? লাগবে। আমার এই গাড়িটার গ্লাসগুলো রং করে দিতে হবে। তা কি কালার করবেন স্যার? কালো রং করে দিবি, যেন আমি ভিতর থেকে দেখতে পারি। বাইরের সব কিছু আর কেউ বাইরে থেকে যেন ভিতরে কি হচ্ছে না হচ্ছে তা যেন দেখতে না পারে। স্যার, এরকম হলে তো গাড়ির গ্লাসগুলো বদলাতে হবে। আমি যদি কালার করে দেই তাহলে ওইভাবে তেমন কিছু দেখা যাবে না। তাই যদি গ্লাসগুলো বদল করে দেই তাহলে আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবেই হবে। ঠিক আছে, তবে যা করার তাড়াতাড়ি কর, আমার হাতে একদমই সময় নেই। ঠিক আছে স্যার, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। আমি গ্লাসগুলো খোলার জন্য একজনকে কাজে লাগিয়েছি, আর আমি গ্লাসগুলো কেনার জন্য যাচ্ছি।
যা, তবে তাড়াতাড়ি আসবি। এইদিকে গ্লাস কেনার জন্য যাচ্ছে, অন্যদিকে আরেকটা ছেলে গাড়ির গ্লাসগুলো খুলে রাখছিল। আকাশ গ্লাস এনে গাড়িতে লাগিয়ে দেয়। স্যার 15,000 টাকা বিল হয়েছে। এই, তোর সাহস তো কম না, তুই আমার কাছে বিল চাচ্ছিস? কিন্তু স্যার এতগুলো টাকা আমার লস করিয়েন না। চুপ কর শালা ফকিরের বাচ্চা, একটা টাকাও দিব না। দেখুন ভালো হবে না কিন্তু। কি করবি রে তুই? এ শালা, কি করবি রে তুই? দেখুন স্যার, আপনারা বড়লোক বলে আমাদের মতো গরিব লোকের উপর এরকমভাবে অত্যাচার করতে পারেন না। তোকে কে বলেছে আমরা বড় লোক? তাহলে আপনারা কি? আমরা হচ্ছে মাফিয়া আর উনি আমাদের ডন। সে আপনারা ডন হন কিংবা অন্য কিছু, আমার টাকা দিয়ে তারপর যাবেন। ওই তোর সাহস তো কম না, তোকে আমি এইখানে মেরে ফেলবো। বন্দুক বের করে আকাশের মাথায় ধরে। আকাশ তবুও ভয় পাচ্ছে না, তাই ওদের ডন অবাক হয়ে যায়। তোর কি একটুও ভয় হচ্ছে না? ভয় কেন হবে? তোর মাথায় আমরা বন্দুক ধরে রেখেছি আর সেখানে তুই এখনো ভয় পাসনি? না স্যার, লাগে না। ওকে 30,000 টাকা দিয়ে দে। কিন্তু স্যার বিল তো 15,000 টাকা। তোর সাহসের জন্য তোকে 15,000 টাকা দিলাম। আজ পর্যন্ত কোনো মেকানিক আমার থেকে এভাবে টাকা চেয়ে নিতে পারেনি। যার মাথায় বন্দুক ধরেছি সেই ভয়ে টাকা না নেওয়ার জন্য মানা করে দিয়েছে। সেখানে তুই সাহসের মতো ছিলি, তাই তোকে টাকা দিয়ে দিলাম। তবে একটা কথা, এরকম সাহস সব জায়গায় দেখাবি, আর দেখাবি না হয় তো মারা পড়ে যাবি। ঠিক আছে স্যার। ডন টাকা দিয়ে চলে যায়। ডন যাওয়ার পর করিম চাচা আসলে ওনাকে সবটা বলে। উনি সবটা শুনে আকাশকে বাকি 15,000 টাকা দিয়ে দেয়, কেননা বিলের বাহিরে ওইগুলো আকাশের প্রাপ্য ছিল তাই। ওই টাকাগুলো আকাশ করিম চাচার কাছে রেখে দেয়। চাচা, এইগুলো আপনার কাছেই রাখুন, আমার যখন লাগবে তখন না হয় দিয়েন। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পরেই ওখানে কয়েকটা গাড়ি পুলিশ আসে। পুলিশ আসতে আকাশ বুঝতে পারে কেন এসেছে, কিন্তু এখনও পুরোপুরি শিওর না। একটু পরে, এই ছেলে, এইদিকে আয়। জি স্যার, বলুন। এই লোকটাকে কি দেখেছিস? উনি তো আমার এখানে গাড়ির গ্লাসগুলো চেঞ্জ করে নিয়ে যায়। আচ্ছা, তা ওনার গাড়িতে বড় কোনো ব্যাগ কি ছিল? আমি তো খেয়াল করিনি। একটু ভেবে বড় কোনো ব্যাগ কি ছিল? না স্যার, ওনার সাথে 5টা গাড়ি ছিল, আমি তেমন খেয়াল করিনি। আমি যে গাড়িতে কাজ করেছি ওই গাড়িতে তো কিছু ছিল না। আচ্ছা, যদি এই লোকটা আবার কখনো এখানে আসে তাহলে আমার এই নাম্বারে কল দিও। ঠিক আছে স্যার, তাই হবে। পুলিশও চলে যায়। এইদিকে ভার্সিটির ক্লাসের সময় হয়ে যায়, তাই প্রয়োজনীয় সব কিছু নিয়ে চলে আসে। একটু দূরে যেতেই বড় সিনিয়র ভাইয়েরা আকাশকে ডাক দেয়। এই ছেলে, এইদিকে আয়। জি, আমাকে বলছেন? আব্বে, তুই ছাড়া আর কি এখানে কেউ আছে যে তাকে ডাকবো? ওদের কথা শুনে চারপাশে তাকাতে থাকে। ওখানে আকাশ কাউকে না দেখতে পেয়ে, না, আমিই আছি। তা কী জন্য ডেকেছেন আমায়? আগে এইদিকে আয়, তারপর তোকে বলছি। ওদের কাছে যায়। ওরা আকাশকে বলে, সিনিয়রদের কথা শুনতে হয়, জানিস তো? জানি। তাহলে এখন কান ধরে উঠবস কর। আমি কেন কানে ধরে উঠবস করব? কারণ আমারও তো সিনিয়র, আর সিনিয়রদের কথা শুনতে হয়, বুঝলি? না, আমি পারবো না। ঠিক আছে, তাহলে আরও একটা চান্স দেই তোকে। এই গেট দিয়ে যে মেয়ে ঢুকবে তাকে প্রপোজ করতে হবে। যদি মেয়েটা আমার সিনিয়র হয়? সেটা তোর বুঝ, এখন যা বলছি তাই কর। আকাশ আর কী করবে, ওদের কথা শুনে নিল। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি, কেননা গেট দিয়ে ইরা প্রবেশ করে। এতে করে আকাশ তো এখন কি করবে কিছু বুঝতে পারছে না, কেননা ওদের কথা না শুনলেও সমস্যা, আর শুনলেও সমস্যা। নে, চলে এসেছে, যা এখন ওকে গিয়ে বলে আয়, যা। আকাশও ভদ্র ছেলের মতো ইরার কাছে যায়। ওখানে গিয়ে কোনো কিছু বলেনি, শুধু দাঁড়িয়ে আছে আর এমন ভাবভঙ্গি করতেছে মনে হচ্ছে কিছু বলতেছে। একটু পরে, কি রে, এখনো সুস্থ আছিস তাহলে?
কেন, মারা গেলে কি বেশি খুশি হতেন? হুম, হতাশ। তোদের মতো গরিব লোকদের আমি মোটেও দেখতে পারি না। কেন, এই ছোট লোকটা আপনার কি ক্ষতি করেছে? আমরা আছি বলে আপনারা ভালোভাবে চলতে পারছেন। ও তাই নাকি? আর আমরা আছি বলে তো তোরা খেতে পারছিস। আচ্ছা, যাক গিয়ে সেসব কথা। তুই আমার সামনে কেন এলি বল? এমনিতে এসেছি। এইদিকে বিভিন্নভাবে ইরার সাথে কথা বলতে থাকে। অন্যদিকে সিনিয়ররা তো কিছু বুঝতে পারছে না, এতক্ষণ ধরে কথা বলে অথচ কোনো রিয়াকশন নেই। সেজন্য ইরা কিছুক্ষণ পর বিরক্ত হয়ে চলে যায়। এইদিকে আকাশও ওই সুযোগে চলে আসে ক্লাসে, কেননা ক্লাসের সময় হয়ে যাচ্ছিল। তাই একটু পরে আকাশ আসে ক্লাসে। আজকে তোমাদের তেমন কিছু পড়াবো না, আমি শুধু তোমাদের ইচ্ছা জানতে চাইবো। যেমন? এই যে তোমাদের মধ্যে কার কি হওয়ার স্বপ্ন আছে তা নিয়ে কথা বলবো। আমার তো রাখুন স্যার, এটা তো এমনি মেকানিক। এটা ছাড়া আর কি স্বপ্ন থাকবে ওর? ইরা, তুমি ভুলে যাচ্ছ আমি তোমার স্যার হই। সরি স্যার, আমি এটা বলতে চেয়েছি ও তো গাড়ির মেকানিক। এই স্বপ্ন ছাড়া আর কি বা ওর থাকতে পারে? তা সবে যখন বোঝো তাহলে এটা বলো, তোমার স্বপ্ন কি? আমার কোনো স্বপ্ন নেই। বাবার যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা। তাছাড়া বাবার যা কিছু আছে তা আমি খরচ করেও শেষ করতে পারবো না। তাছাড়া আমার চাকরি করারও প্রয়োজন পড়বে না। সেই জন্য স্যার, আমার কোনো কিছু হওয়ার ইচ্ছেই নেই। এবার ইরার কথা শুনে সবাই হাসে। এতে ইরার ইগোতে একটু আঘাত লাগে। তোমার বাবার মতো সবার বাবা তো আর এইগুলো নেই। তা আকাশ, তোমার ইচ্ছা কি? স্যার, আমার ইচ্ছে সরকারি চাকরি করা। যেমন বিভিন্ন প্রতিষ্ঠানে? না স্যার, যে চাকরি আমাদের দেশের মানুষকে শান্তিতে রাখবে। ও ভালো, আচ্ছা তুমি এখন বসো। স্যার নিজের মতো করে ক্লাস করিয়ে চলে যায়। কিছুক্ষণ পর স্যার আবারও আসলো। স্যার, আবার আসলেন যে? তোমাদের বলতে ভুলে গিয়েছে, তোমাদের ভার্সিটি থেকে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হবে। তাই যারা যারা যেতে রাজি আছো তার নাম লিখে দিও। স্যার, খরচ কত পড়বে? আমি ফুল ডিটেলস তোমাদের পাঠিয়ে দেব গ্রুপের মধ্যে, তোমরা সবটা পরে আমাকে জানিও। ঠিক আছে স্যার। স্যার যাওয়ার পর সবাই গ্রুপের মধ্যে দেখতে থাকে কি কি হয়েছে না হয়েছে, সব কিছু দেখতে থাকে। সবটা দেখার পর আকাশের ভালোই লাগলো, কিন্তু টাকার পরিমাণ অনেক বেশি হয়ে যায়। কিন্তু কি করবে, যদি যায় তাহলে ওর জন্যই ভালো হবে। তাই করিম চাচার কাছে যায়। চাচা, কিছু কথা বলার ছিল। কি কথা? এরপর সব কিছু বলতে থাকে। সবটা শোনার পর আরে টেনশন কেন নিচ্ছিস তুই? যখন তোর যেতে হবে তখন যাবি, এই নিয়ে তোকে কোনো টেনশন করতে হবে না। কিন্তু চাচা, আমার তো ওখানে 7 দিন থাকতে হবে। ততদিন তুমি এই গ্যারেজ সামলাবে কি করে? চিন্তা করিস না, আমি সামলে নেব। তুই তাহলে কালকেই 10,000 টাকা নিয়ে জমা দিয়ে আয়, আর 5,000 টাকা এক্সট্রা নিয়ে যাবি। চাচা, এতগুলো লাগবে না। লাগবে লাগবে, দেখবি এইগুলো কম হয়ে যাবে। তাছাড়া তুই যে জায়গায় যাবি ওখানে খরচ পড়বে অনেক। ঠিক আছে চাচা, তুমি যা বলবে। এইদিকে আকাশ টাকা নিয়ে জমা করে দেয়। আকাশের সাথে আরও অনেকেই জমা করে দেয়। কিছুদিন পর যখন ওদের যাওয়ার সময় হয় তখন তোমাদের কালকে নিয়ে যাওয়া হবে, তাই তোমরা কাল সন্ধ্যার পর নিজেদের ব্যাগ নিয়ে চলে আসবে। ঠিক আছে স্যার। পরের দিন আকাশ কী কী নিবে তা রেডি করে ব্যাগে ভরে নেয়। কিছুক্ষণ পর করিম চাচার থেকে সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসে ভার্সিটির মধ্যে। এখানে সবাই এক এক করে টোকেন নিতে থাকে, কেননা কে কোন সিটে বসবে তা এখানে টোকেনে লেখা থাকে। এই টোকেন অনুযায়ী সবাই নিজেদের জায়গায় গিয়ে বসবে। সবাই নিজেদের টোকেন নিয়ে বসে যায়। আকাশ ওর টোকেন নিয়ে বসে ঘুমিয়ে যায়। রাত 4টা বাজে আকাশের ঘুম ভেঙে যায় কারো মাথার স্পর্শের কারণে, কেননা কেউ তার মাথা আকাশের কাঁধে রেখে দেয়। এতে করে ঘুম ভেঙে যায়।
কিছুক্ষণ পর যখন আলো পড়ে তখন ইরার মুখটা দেখে চমকে ওঠে। হায় আল্লাহ, যেখানে ভয় সেখানে এর আবির্ভাব হয়। আল্লাহ জানে কি আছে কপালে আমার। ইরাকে কোনো রকমভাবে ডিস্টার্ব না করে আকাশও নিজের মতো করে ঘুমাতে থাকে। পরের দিন সকালে ওদের গাড়িটা এসে গন্তব্য পৌঁছায়। তখন ইরা খেয়াল করে আকাশকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল, তাই জেদে আকাশকে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে আকাশ এদিক ওদিক তাকায়। কে কে? এই যে আমি, একটু এইদিকে তাকান। আপনি আমাকে মারলেন কেন? মারবো না তো কি করব? তোর মতো একটা ছোট ছেলেকে আমি জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম, তুই কেন আমাকে বললি না? আমি কি করে বলবো? আমি তো ঘুমিয়েছিলাম, আপনিই তো আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন। সব দোষ তোরই, তুই আমার পাশে না থাকলে আমার এমন কিচ্ছুই হতো না। তা যখন এসে বসেছেন তখন কেন বলেননি, বা চেঞ্জ করে নিতেন? চেষ্টা তো আমি কম করিনি, শুধু রুলসের জন্য তুই আজকে বেঁচে গেলি। এভাবে ওরা তো ঝগড়া করেই যাচ্ছে। কিছুক্ষণ পর স্যার এসে সবাইকে নামতে বলে গাড়ি থেকে। সবাই এক এক করে নামতে থাকে। সবাই নামার পরে তোমাদের যা বলার জন্য এনেছি, তোমরা এখন নাস্তা করে নাও। নাস্তা শেষ করে আমরা বের হব ঘোরার উদ্দেশ্যে। তবে তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তোমরা নিজেদের থেকে একা একা কোথাও যাবে না। তার উপর একটা পাহাড়ি এলাকা, তাই পাহাড়ের ধারে পাশে যেন না যাও। স্যার ঠিক আছে। এইদিকে ওরা যখন নাস্তা খাচ্ছে তখন সামনের মেয়েটিকে দেখে আকাশের পরিচিত মনে হচ্ছে, তাই ওইদিকে তাকিয়ে আছে। এবার মেয়েটিও তাকিয়ে চিনতে পারে। আরে আপনি? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কেন? আমি তো ওই ভার্সিটির ছাত্রী, আমি 4র্থ বর্ষরে। আর আপনি? মাস্টার্সে। ওয়াও, তাহলে তো ভালো। আমরা একই ভার্সিটিতে পড়ি, অথচ কেউ কাউকে আগে থেকেই চিনি না আমরা। তাই তো দেখতেছি। তা আপনাকে আমি আবার দেখব, এখনও তা ভাবতে পারিনি। আমি তো আপনার থেকে ছোট হই, তাই আমাকে আপনি না বলে তুমি করে বলতে পারেন। ঠিক আছে। তাহলে আমরা আজকে থেকে বন্ধু হতে পারি কি? ঠিক আছে, তাহলে বন্ধু আমরা। এভাবে ওরা হেসে হেসে কথা বলে। অন্যদিকে এরা ব্যাপারটা লক্ষ্য করে, কোনো কিছু বলছে না, শুধু দেখেই যাচ্ছে। কিছুক্ষণ পর স্যার ওদের নিয়ে চারদিকটা ঘুরে দেখাতে থাকে। নদী ও আকাশ দুজনে পাশাপাশি হাঁটতে থাকে। কিছুক্ষণ পর স্যার, এখানে ছেলে মেয়ে আলাদাভাবে হাঁটা, তার ভাগ করে দিন। কেন, কি হয়েছে? দেখছেন না, সবাই তো নিজেদের মতো করে হাঁটে, কিন্তু আকাশ আর ওই মেয়েটা তো সব সময় নিজেদের কথা নিয়ে ব্যস্ত থাকে। ওরা দুজন। এতে তোমার সমস্যা কোথায়? ওরা নিজেদের মধ্যে কথা বলতে পারে। এখানে মেয়েটা যদি ওর বিরুদ্ধে বলতো, ওকে ডিস্টার্ব করতো, তাহলে আমি একা অ্যাকশন নিতে পারতাম। কিন্তু এখন আমি কি নিয়ে অ্যাকশন নিব? সরি স্যার, বুঝতে পারিনি আমি। এরপর থেকে তোমরাও খেয়াল রাখবে বিষয়গুলো। তোমরাও যে যার সাথে ইচ্ছা করলে হাঁটতে পারো। এখানে তা নিয়ে কোনো রকম প্রশ্ন করা হবে না। ধন্যবাদ স্যার, আমি আসার পর থেকেই দেখছি স্যার, এই মেয়েটি আকাশের পেছনে এভাবে কেন পড়ে আছে? তার কারণও একটা, গরিব, আর আমি গরিবদের দেখতে পারি না। মানে এটা কোনো কথা? একটা মানুষ গরিব বলে তাকে এইভাবে অবহেলা করাটা কিন্তু ঠিক না। তা কি এখন তোমার থেকে আমাকে শিখতে হবে? নদী কোনো কথা বলে না, কেননা নদী ইরার থেকে জুনিয়র, তাই চুপ করে যায়। এইদিকে কিছুক্ষণ পর ওখানে একটা গ্রামে যায় দেখার জন্য। কিছুক্ষণ পর ওরা নদী পার হওয়ার পর নৌকা ভাড়া করে। সবাই এক এক করে নৌকায় গিয়ে বসে পড়ে। একটু পরে নদীর মাঝখানে ইরা কৌশলে আকাশকে ধাক্কা মেরে নৌকা থেকে ফেলে দেয়। যদিও আকাশ বুঝতে পারেনি, কেননা আকাশ তখন পানিতে হাত দিয়ে নিচে কি যেন দেখছিল। তখনই ইরা ধাক্কা দেয়। এতে করে আকাশকে কেউ যে ধাক্কা দেয় বুঝতেই পারেনি। কে আছো? ওকে বাঁচাও, নয়তো ও ডুবে মারা যাবে। কিন্তু বাঁচাবে কে? আমি তো সাঁতার জানি না। এইদিকে ওখানে থাকা ওরা কেউ সাঁতার জানে না। এইদিকে অনেকক্ষণ হয়ে গেল, আকাশ পানির নিচ থেকে উড়ছে না দেখে ওরা অনেক ভয় পায়। আর
ইরার মনেও ভয় কাজ করে, তাই আকাশ সবাইকে চমকে দিয়ে নৌকায় হাত রাখে। এতে নদী খুশি হয়, সাথে স্যারও। সাথে ওর হাত ধরে টেনে উপরে নিয়ে আসে। উপরে ওঠানোর পর, আকাশ, তুমি ঠিক আছো তো? পরে গেলে কি করে? স্যার মনে হয় একটু বেশি বাইরে গিয়েছিলাম, তাই ঢেউয়ের ধাক্কায় এরকম হতে পারে। তাহলে এখন থেকে সাবধানে বসবে। ওরা নৌকা ভ্রমণ করে নেয়। এরপর একে একে এভাবে ওদের 3 দিন কেটে যায়। তাই ওরা এবার এখান থেকে চলে যাবে বান্দরবন। সেজন্য সবাই এক এক করে গাড়িতে উঠে পড়ে। তবে এখনও সেম একইভাবে ইরা গিয়ে আকাশের পাশে বসতে হয়। কার মুখ দেখে যে আজকে উঠেছি, তোর সাথে আমাকে বসতে হয়েছে। এভাবে ওরা নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে বান্দরবন আর্মি ক্যান্টনমেন্টের সামনে এসে গাড়ি থামায়। এখানে এখন গাড়ি চেকিং করা হবে, তাই সবগুলো যাত্রীকে গাড়ি থেকে নামানো হয়। এতে করে ওরা একে একে সবাই নেমে যায়। আর্মির লোকেরা গাড়ি চেক করতে থাকে। এইদিকে এরা লক্ষ্য করে আকাশ একজন আর্মি অফিসারের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। তাই ওইদিকে যেতে চাইলে, কি ব্যাপার, আপনি ওইদিকে কোথায় যাচ্ছেন? ওই যে ওই ছেলেটার কাছে। সরি, ওখানে বাইরের কোনো লোক অ্যালাউ না। তাহলে ও কি করে গেল ভিতরে? দেখুন, ওনাকে আমাদের বড় স্যার নিয়ে গিয়েছে, সেজন্য আমাদের কোনো কিছু করার নেই। আমার মনে হয় কি ছেলেটা হয়তো অপরাধ করেছে, তাই ওকে ডেকে নিয়ে গেছে। আপনার মাথা কি ঠিক আছে? ওনার জন্য তো স্যার বিরিয়ানি আনার জন্য বলেছে, কিছুক্ষণের মধ্যে আনাও হয়ে যাবে। কি, ওর মতো একটা গরিব ছেলের জন্য এগুলো আনবো? আপনারা অপেক্ষা করুন 30 মিনিট, তারপর যেতে পারবেন। ওনারা খেয়ে নিক আগে। কি, ওই লাখ সাহেবের জন্য কি এখন অপেক্ষা করব নাকি? সেটা আপনাদের ইচ্ছে। স্যার বলে দিয়েছে ওনাদের খাওয়া যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ আপনাদের যেন ওখানে রেখে দেওয়া হয়। এইদিকে ওনারা কথা বলে তা দেখে স্যার আসে ওখানে। কি হয়েছে এরা? ওর সাথে কি কথা হচ্ছে? তাছাড়া অফিসার, আমরা এখানে কতক্ষণ অপেক্ষা করাবেন আপনারা? স্যার, ওই যে আপনার লাখ সাহেবের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কেন? ওর জন্য কেন? দেখছেন না স্যার, কি আরামে খাচ্ছে ওনাদের সাথে। তাই তো, কিন্তু ওনার সাথে কেন? সেটা তো আমিও জানি না স্যার। আচ্ছা যাক, গিয়ে সেসব কথা। ওরা তাহলে খেয়ে নিক। এখন যদি ওনাদের ডিস্টার্ব করে তাহলে এখানে না আমাদের জেল দিয়ে দেয়। থাক স্যার, আমরা বরং অপেক্ষা করতেছি। এইদিকে আকাশের খাওয়া শেষ হয়ে গেলে 10 মিনিট কথা বলার পর কথা বলে চলে আসে। চলে আসতে গেলে ওই অফিসার আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, যা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। কিন্তু কেউ কোনো কিছু বুঝতে পারছে না। গাড়িতে এসে বসার পর, কি ব্যাপার, ওনাদের সাথে কি কথা হয়েছে? তা জেনে কি করবেন আপনি? কেন বললে কি হবে? শুনে কি করবেন? তাছাড়া আমি যে কথা বলার জন্য এসেছি, আমরা এখানে যাচ্ছি, ওখানে আমাদের বিপদ হতে পারে। বিপদ মানে কিসের বিপদ? তা এখনও জানি না, তবে যে কোনো সময় হতে পারে। তাহলে এখন কি করা যায়? কি আর করব, বিপদের জন্য অপেক্ষা করব। কি পাগল নাকি? জেনে শুনে বিপদের দিকে যাব নাকি? তবে আবার সেই পুরনো দিনে ফিরে যেতে পারবো। পুরনো দিনে মানে? সব ব্যাপারে এত প্রশ্ন করতে হবে না। এভাবে ওদের মধ্যে ঝগড়া হতে থাকে। এভাবে ওরা চলে আসে একটা হোটেলে। ওখানে ওরা রেস্ট নিতে থাকে। সকাল 11টায় স্যার আসে ওদের কাছে। আমরা এখন পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় যাব। সেটা কোন জায়গা? এই তো, নীলগিরি যাব আমরা। এখানে তোমরা পাশাপাশি প্রকৃতির পরিবেশ দেখতে পারবে। স্যার, তাহলে তো এক্ষুনি যেতে হয়। স্যার, তাহলে গাড়িতে যাই সবাই। এটার জন্য আলাদা গাড়ি আছে, ওইটাতে করে যেতে হবে। ওই জায়গায় আমরা সন্ধ্যা পর্যন্ত থাকব। ওইখানে যখন সূর্য অস্ত যায় তখন তোমরা পৃথিবীর সবচেয়ে দারুণ সব মুহূর্ত উপভোগ করতে পারবে। তাহলে স্যার আসুন। স্যার সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে। একটু পরে নদী এসে আকাশের পাশে এসে বসে। কেমন আছো? ভালো। তা কেমন লাগছে? অনেক ভালো। চারিদিকে এত ঠান্ডা আর মেঘ দেখতে অনেক ভালোই লাগে।
সত্যি এখানে না আসলে তো আনন্দ পেতাম না আমরা। সত্যি। আচ্ছা, জানি না এখন আমাদের ভাগ্যে কি হবে। কেন, আমাদের এখানে কি হবে? তা তো সময়ে বলে দেবে। এখন পর্যন্ত আমি নিজেও শিওর না। এটা আবার কেমন কথা? থাক না, সময়ই বলে দিবে। এইদিকে ওরা চারদিকটা ঘুরে দেখতে থাকে। সন্ধ্যার দিকে ওরা সূর্য অস্ত দেখতে থাকে, কেননা সূর্য ওখান থেকে এত বড় দেখা যায় যা বলার বাইরে। ওরা সবটা উপভোগ করতে থাকে। রাতের বেলায় ওরা গাড়ি করে চলে আসে। পরের দিন ওরা যায় আবার বাকি জায়গাগুলোতে। এভাবে যেতে থাকে। রাতে আকাশ ঘুমাচ্ছে, তখন ওর কাছে নদী আসে। কেমন আছো আকাশ? এই তো ভালো। তুমি এখানে কেন, তাও এত রাতে? যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে বুঝতে পারছো? এত ভয় পাচ্ছ কেন? আরে আমি তো ছবি নেওয়ার জন্য এসেছি। কিসের ছবি? আরে আমরা আজকে যে ছবিগুলো উঠিয়েছি সেগুলো। তাই বলে এত রাতে? এখন কেউ যদি আমাদের এখানে রুমের মধ্যে দেখে ফেলে তাহলে কি বলবে? এইদিকে এরা কিছুটা শুনতে পায়, কিন্তু ভিতরে কে আছে তা বুঝতে পারছে না, কেননা কণ্ঠটা খুব আস্তে আসতেছে। তাই এরা ওর স্যারকে ডাকতে চায়। এরা যতক্ষণে না স্যার নিয়ে আসে ততক্ষণে নদী ওখান থেকে চলে যায়। এরা তো রুমের বাইরে এসে দরজায় টোকা দেয়। তখন আকাশ ভিতর থেকে দরজা খুলে দেয়। কি ব্যাপার স্যার, এত রাতে আপনি এখানে? আকাশ, তোমার রুমে কে আছে? আমার রুমে কে থাকবে? কি ব্যাপার ইরা, তুমি যে বললে ওর রুমে কোনো মেয়ে আছে? স্যার, আমি সত্যি বলতেছি, ওর রুমে কোনো মেয়ে ছিল। আমি নিজের কানে শুনেছি ওদের কথা বলতে। আচ্ছা আকাশ, ইরা যখন বলছে তখন আমি রুমটা একবার সার্চ করব। করতে পারেন, সমস্যা নেই আমার। কিন্তু একটা কথা বলবো কি? কি কথা? যদি আমার রুমে কেউ না থাকে তাহলে ইরাকে আমার সাথে আজ রাত থাকতে হবে এই রুমে। যদিও রাজি থাকে তাহলে আপনি রুম চেক করবেন। এটা কেমন শর্ত? যে কেউ যদি এভাবে বলে আর আপনি যদি এইভাবে এসে চেক করেন তাহলে অনেকেরই সমস্যা হবে। তাই উনি যদি 100% শিওর হয় তাহলে বলুন আমার শর্তে রাজি হতে। ইরা, তুমি কি আকাশের শর্তে রাজি? এরা কিছুক্ষণ ভাবলো, আবার প্রশ্ন শুরু করলো। আমি রাজি হওয়ার আগে একটা শর্ত আমারও আছে। তোমার কি শর্ত? এই যে মেয়েকে ওই রুমে পাওয়া যাবে, ওই মেয়ের আর আকাশ আমার জুতো মুখে করে হাঁটতে হবে। আকাশ, তুমি কি রাজি? অবশ্যই রাজি আমি। তাহলে আপনি খোঁজা শুরু করুন। তার আগে আমার শর্তে উনি রাজি কিনা তা আগে বলেন আমাকে। ইরাও তো তোমার শর্তে রাজি, এখন তুমি কি ওর শর্ত রাজি? আমি কেন রাজি হব? তাহলে স্যার আমি রুম দেখতে দিব না। না স্যার, আমি রাজি। আপনি খোঁজ শুরু করুন। স্যার এরপর খোঁজা শুরু করতে থাকে। রুমটা বেশি বড় না, কেননা একজনের জন্য একটা রুমের ব্যবস্থা করা হয়েছে। তাই শুধু খাটের নিচে আর টয়লেট ছাড়া বাড়তি কোনো জায়গা নেই এখানে। স্যার ওই দুইটা জায়গায় গিয়ে খুঁজেও পেল না। না ইরা, এখানে তো কেউ নেই। স্যার, আমি স্পষ্ট শুনেছি এখানে কেউ ছিল। মনে হচ্ছে আমি যখন আপনাকে আনতে গিয়েছি তখন মেয়েটাকে বের করে দিয়েছে। আমি কি জানি ওইসব করবে? তাছাড়া আমি মোবাইলেও তো কথা বলতে পারি। আচ্ছা, যাক গে সেসব কথা। এখন ওকে বলুন আমার শর্ত অনুযায়ী আমার সাথে ঘুমানোর জন্য। না স্যার, আমি পারবো না। দেখো ইরা, এটা তোমার শর্তে রাজি হওয়ার আগে কথা বলা উচিত ছিল। এখন কিছু করার নেই। শর্ত অনুযায়ী তুমি আকাশের সাথে থাকবে আজকের রাতটা। স্যার চলে যায়। এইদিকে ইরা যে আকাশকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গিয়েছে। আকাশ তো বিছানায় শুয়েই আছে, কিন্তু ইরা কি করবে তাই ভাবছে, কেননা এখানে আলাদা কোনো বেড নেই যে ওখানে ঘুমাবে। তাই অসহায়ের মতো তাকিয়ে আছে। কি ব্যাপার, বসে আছেন কেন? ঘুমাবেন না? আমি ঘুমাবো আর তুমি সেই সুযোগ এর ব্যবহার করবে, তা কিন্তু হচ্ছে না। মেয়েদের যথেষ্ট সম্মান করতে পারি আমি, বুঝলে? তাই যান, নিজের রুমে যেতে পারেন। কেন? স্যার তো বাইরের দিকে দরজা মেরে দিয়েছে, এখন তো থাকতে হবে। এই ছাড়া অন্য কোনো উপায় নেই। তাহলে আর ঘুমান এখন। তাই বলে তোর সাথে একই বিছানায়, তাও এইটুকু জায়গা তো জিমরও না।
তাহলে জেগে থাকুন, এতে আমার কোনো সমস্যা নেই। ইরা কী করবে বুঝতে পারছে না। এইদিকে রাত 3টা বাজে, তাই না চাইতেও আকাশের পাশে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে ইরা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ে। চোখ মেলে তাকিয়ে দেখে আকাশকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, কিন্তু আকাশ ঘুমাচ্ছে এখনও। তাই ওখান থেকে উঠে গিয়ে দরজা টোকা দিয়ে দেখে দরজা খোলা, কেননা স্যার ভোরেই দরজা খুলে দিয়েছিল। তাই ইরা ওর রুমে চলে যায়। এইদিকে সব শিক্ষার্থীরা 8টার মধ্যে চলে আসে নাস্তা করার জন্য। ওরা নাস্তা করে বেরিয়ে পড়ে। এভাবে ওরা মোটামুটি অনেক জায়গায় ভ্রমণ করে। এভাবে ওরা ওই জায়গাটা ভ্রমণ শেষ করার পর আমরা কালকে এখান থেকে বের হয়ে রওনা দেব, তাই তোমরা নিজেদের সব কিছু গুছিয়ে নাও। এই আকাশ, আকাশ, এই আকাশ, কি হয়েছে? তুমি না বললে খারাপ কিছু হতে চলেছে, কিন্তু এখানে তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। আমি তো বুঝতে পারছি না, মনে হয় আর হবে না। না হলেই ভালো। ওরা ওই দিন বিকেলে নিজেদের সব কিছু গুছিয়ে নেয়। গাড়ি যখন বান্দরবান এর চেকপোস্ট ক্রস করার 5 মিনিট পরেই কিছু লোক বাসের সামনে এসে দাঁড়ায়। ওরা এরপর এক এক করে বাসের ভিতরে আসতে থাকে। তার সাথে ওখানে থাকা কিছু শিক্ষার্থী আর স্যার আর ড্রাইভারের মাথায় বন্দুক ধরে রাখে। ওই তোরা কেউ চেঁচাবি না, যদি চেঁচিয়েছিস তাহলে তোদের কাউকে বাঁচিয়ে রাখবো না। আমরা কি ক্ষতি করেছি? আমাদের ছেড়ে দিন চুপ প্লিজ। কর, আমরা যেদিকে বলবো এখন বাসটা সেদিকে যাবে। তার আগে তোরা নিজেদের মোবাইলগুলো আমাদের লোকের কাছে দিয়ে দে। সবাই ভয়ে এক এক করে মোবাইল দিতে থাকে। এইদিকে আকাশ ওর একটা মোবাইল দেয় আর একটা লুকিয়ে রাখে। নদী তখন বলে, তাহলে ওই বিপদটা এটা হওয়ার কথা ছিল। এখন তো তাই মনে হচ্ছে। এখন আমাদের কে বাঁচাবে? চিন্তা করো না, ওরা আমাদের নিয়ে বেশি একটা সুবিধা করতে পারবে না। না পারলেই ভালো, কিন্তু জানি না কি কি করে আমাদের সাথে। ওই লোকগুলো গাড়ি এইভাবে ঘোরাতে থাকে। ঘুরিয়ে কোন রাস্তা দিয়ে গিয়ে কোন রাস্তায় এনেছে যে ড্রাইভার নিজেও বুঝতে পারছে না। কিছুক্ষণের মধ্যে ওরা একটা জঙ্গলের ভিতরে চলে আসে। ওখানে এক এক করে সবাইকে নামানো হয় আর একটা রুমের ভিতরে গিয়ে রাখা হয়। ওরা তো ভয়ই আছে। এইদিকে আকাশ ওর জুতোর ভিতর থেকে একটা ছোট মোবাইল বের করে নেয়। ওটা দিয়ে কি যেন লিখে আবার ওখানেই রেখে দেয়। একটু পর, তোমাদের এখানে যে কারণে এনেছি তার কারণ হচ্ছে আমাদের বস ডনকে গ্রেপ্তার করা হয়েছে। তাই যতদিন না পর্যন্ত ওনাকে না ছেড়ে দেওয়া হবে ততদিন পর্যন্ত তোমাদের সবাইকে এখানে বন্দি করে রাখা হবে। তাই কেউ ভুলেও এখান থেকে পালানোর চেষ্টা করবে না। যদি কেউ পালাতে গিয়ে ধরা খাও তাহলে ওইখানে মারা পড়বে, কেননা চারিদিকে আমাদের লোকজন ছড়িয়ে আছে। তাই তোমরা যাই করো না কেন এতে কোনো লাভ হবে না। এইদিকে আকাশ ভাবতে থাকে ওই ডনের কথা, যার গাড়ি ঠিক করে দিয়েছিল, কিন্তু এটা মাথায় ঢুকছে না ওর মতো একজন সাধারণ লোককে বাঁচাতে এরা ওনাদের কিডন্যাপ করে নিয়ে আসবে, তা বুঝতে পারছে না। এইদিকে আকাশের মেসেজ পেয়ে আর্মি অফিসার বলে, যে ভয়টা পেয়েছিলাম এখন দেখি তাই হলো। কি হয়েছে স্যার? ডনকে বাঁচাতে কিছু লোক একটা ভার্সিটি থেকে আসার সময় বাসে কিডন্যাপ করেছে, আর ওই বাসে আকাশও আছে। আকাশকে স্যার? যে ছেলেটি আমার সাথে তখন বিরিয়ানি খেয়েছিল ওই ছেলেটি। স্যার আপনার তো তাহলে ওনার জন্য বড় চিন্তা হচ্ছে। ওর জন্য না, ওকে যারা কিডন্যাপ করেছে তাদের জন্য চিন্তা হচ্ছে। ওনার জন্য চিন্তা না করে যারা কিডন্যাপ করেছে ওদের জন্য কেন চিন্তা হচ্ছে? কারণ ও যে ওদের কাউকে বাঁচিয়ে রাখবে না, ও একটাই ওদের সবাইকে মেরে ফেলতে পারে। এতটা সাংঘাতিক আর বুদ্ধিমানও। স্যার আপনি কি ওনাকে চিনেন? চিনি মানে? ওকে বড় বড় মাফিয়া অফিসাররা চিনবে না তা কখনো হতে পারে না। কি বলেন, বড় বড় অফিসার চিনি অথচ আমরা চিনি না, তা কি করে হয়? তা এখন তোমাদের জানতে হবে না। তোমরা এখন একটা কাজ করো, তাড়াতাড়ি কিছু লোক নিয়ে এই ঠিকানায় চলে যাও। আর ওকে তো চিনবে, তাই ওকে সব দিক দিয়ে সাহায্য করবে। ঠিক আছে স্যার, তাই হবে। ওরা কিছু লোক বেরিয়ে পড়ে। এইদিকে রুমে থাকা সবাই কান্না করতেছে, কেননা ওদের জীবনের শেষ অধ্যায় মনে হচ্ছে এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে ওখানে থাকা একটা দেওয়াল
আকাশ কৌশলে ভেঙে ফেলে। কেননা আকাশের কাছে ছোটোখাটো সব রকমের কেমিক্যাল ছিল, যা দিয়ে খুব সহজে অনেক কিছু করতে পারে। একটু পরেই ওখান থেকে বের হয়ে যায়, কিন্তু বাকিরা চুপ করে আছে, কেননা ওদের আগেই বলে দিয়েছে যেন কেউ কোনো রকমে বাইরে না আসে, আর ভিতরে এসে যেন কেউ বুঝতে না পারে এখানে কিছু একটা হয়েছে, এরকম কিছু বুঝতে যেন না পারে। এভাবে বের হয়ে আকাশ মোটামুটি 4 থেকে 5 জনের মতো লোককে মেরে ফেলে, ওদের লাশ পাতা দিয়ে ঢেকে রাখে। এইদিকে আকাশ তো ওর কাজ করতে ব্যস্ত। অন্যদিকে লোকগুলো বাস হাইজ্যাক করার ঘটনা ভিডিও করে পুলিশের কাছে পাঠিয়ে দেয়, যেন ওরা ডনকে ছেড়ে দেয়, নয়তো ওদের কাউকে বাঁচিয়ে রাখবে না। পুলিশও কী করবে বুঝতে পারছে না, তাই ওরা ওখানকার আর্মির সাথে যোগাযোগ করে। দেখুন, আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আগে থেকেই সবটা জানি। তাছাড়া আমাদের ফোর্স অনেক আগেই রওনা দিয়েছে, এতক্ষণ হয়তো ওই জায়গাটা কভার করে ফেলেছে। কি বলেন, কি করে? আমাদের কাছে ভিডিও এসেছে 5 মিনিট হলো, আর আপনারা বলতেছেন আগে থেকে সব কারভার করা শেষ। আপনারা পুলিশ আর আমরা আর্মি। এটা অবশ্য ঠিক বলেছেন, আমাদের থেকে আপনারা সব দিক দিয়ে একটু বেশি জানেন। এখন তাহলে আপনারা অপেক্ষা করেন, আমাদের ফোর্স কাজ শেষ করতে পারলে আপনাদের জানাবো। যদি না পারে তাহলে ডনকে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায়ও থাকবে না। ঠিক আছে স্যার, আমরা তাহলে আপনাদের অর্ডারের অপেক্ষা করতেছি। এইদিকে আর্মির লোকেরা তো আসতে থাকে, অন্যদিকে আকাশ তো এখনও বাহিরে, তাই সামনে যাকেই পাচ্ছে তাকেই মেরে ফেলছে। বাইরে গুলির আওয়াজ শুনে ওরা সবাই তো চমকে ওঠে, তাই ওরা যতটা ভয় পাচ্ছে ততটা ভয় ডনের লোকেরও পাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ডনের লোকেদের মারা শেষ হলে তাই মোবাইল বের করে একটা মেসেজ পাঠায়। মিশন কমপ্লিট। আকাশ, তোমার কাছ থেকে এটাই আশা করেছিলাম আমি। যাক, তাহলে এবার তুমি বাসায় ফিরে যাও। কবে ফিরে আসবে আবার? 1 মাস অপেক্ষা করুন। ঠিক আছে, অপেক্ষা করব। কিন্তু আমার পায়ের নিচে ল্যান্ডমাইন। কি বলছো কি আকাশ? এখন কি করবে তুমি? বেশি কিছু করতে হবে না, আপনি 2 জন সৈনিককে এইগুলো নিয়ে আসতে বলেন, বাকিটা আমি দেখে নেব। ঠিক আছে, আমি ওদের তাড়াতাড়ি এইগুলো নিয়ে যাওয়ার জন্য বলতেছি। এইদিকে 2 জন সৈন্যকে দিয়ে কিছু যন্ত্রপাতি নিয়ে পাঠিয়ে দেয়, ওরা আকাশের কাছে আসতে থাকে। এইদিকে ইরা, নদী, তার উপর বাকি সবাই তাকিয়ে আছে, কেউ কোনো কিছু বুঝতে পারছে না, কেননা আকাশ অনেকক্ষণ ধরে আসছে না দেখে। ওরা বাইরে বের হয়ে দেখে আকাশ দাঁড়িয়ে আছে, আর অনেক লোক মরে পড়ে আছে। কি ব্যাপার আকাশ, তুমি এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি তো এমনিতেই দাঁড়িয়ে আছি, তা তোমরা এখানে কেন আসতে গেলে? আরে, তোমাকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না, তার উপর এমন সিচুয়েশনে তো আমরা এরকম বসে থাকতে পারি না। আচ্ছা, যাক গিয়ে সেসব কথা, এখন তোমরা এখান থেকে সরে যাও তাড়াতাড়ি করে। কেন কেন? আমরা কেন সরে যাব? আচ্ছা, এরা মূল্য কি করে? তা ওদের জিজ্ঞেস করে দেখো। পাগল নাকি? মরা মানুষ আবার কথা বলে? তাহলে এখন আপাতত চুপ করো, আমার কাছে কেউ আসবে না, আসলে বিপদ হতে পারে। কিসের বিপদ আকাশ? স্যার, আপনি ওদের নিয়ে দৌড়ে যান, আমার পায়ের নিচেই বিপদ। মানে কী রকম? আকাশ কিছু বলতে যাবে, তখন আর্মির কিছু লোক আসে, মানে ওই 2 জন আসে অনেক যন্ত্রপাতি নিয়ে। স্যার পাঠিয়েছে আপনার জন্য, বলেছে এই লোকগুলো আপনাকে যেন দেওয়া হয়। তাহলে দাঁড়িয়ে আছো কেন? কাজ শুরু করো। স্যার পাঠিয়েছে আপনার জন্য, বলেছে ওইগুলো আপনাকে যেন দেওয়া হয়। ওরা কাজ শুরু করে, ল্যান্ড মাইনের 2 পাশে 2টা রড পুঁতে রাখে, তারপর বাকি কাজ করতে থাকে ওরা। এভাবে 20 মিনিটের মতো কাজ করার পর ওরা ল্যান্ড মাইনের জায়গায় অন্য একটা লাশ এনে রাখে। এভাবে আকাশের ওজনের বরাবর ওজন দিয়ে রাখা, তার উপর বাটনটা লক আছে। আপনারা অনেকে ল্যান্ড মাইনের সম্পর্কে জানেন না, তাই অনেকের এই কথাগুলো মাথায় ঢুকছে না। যদি না ঢুকে থাকে একটু চিন্তা করেন, বুঝতে পারবেন। এরপর ওখান থেকে সবাইকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়। এখন সবাই বিপদ মুক্ত। এখন একটা কাজ করো,
ওখানে একটা বোমা ফেটে অনেকটা বিপদমুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আপনি যা বলতেছেন তাই হবে। কিছুক্ষণের মধ্যে ওরা আকাশের কথা অনুযায়ী সব কিছু করতে থাকে। ওরা যেই বোমা মেরে ল্যান্ড মাইন বাস্ট করবে, সাথে সাথে ল্যান্ড মাইন এত জোরে বাস্ট হয় যে ওখানে থাকা সব কিছু কেঁপে ওঠে। সাথে ওখানে থাকা বাকিরা ভয় পেয়ে যায়। তার সাথে মাটি চারদিকে ছড়িয়ে পড়ে, ওদের গায়ে এসে পড়ে। হায় আল্লাহ, এটা কি হলো? আমিও তো তাই দেখতেছি, এত শব্দ আর এত আগুন থাকে আগে বুঝতে পারিনি। এরই মধ্যে ওই দুইজন আর্মি চলে যায়। ওরা যাওয়ার পর পরিস্থিতি মোটামুটি ওখানে স্বাভাবিক হয়, কিন্তু ওদের মাথায় এখনও কিছু ঢুকছে না এই সব কিছু কী করে হচ্ছে। স্যার তা তাকিয়ে আছে, সাথে বাকিরাও। ওই দিন ওরা সবাই ওখানে থাকে, কিন্তু এই সময়ে এরা একবারের জন্য আকাশের সাথে কোনো কিছু নিয়ে কথা বলেনি। ওরা সকালবেলা ভার্সিটিতে এসে পৌঁছায়, তখন যে যার মতো বাসায় চলে আসে। বাসায় এসে রেস্ট নিতে থাকে। একটু পরেই একটা কোরিয়ার আসে। কোরিয়ারে কি আছে তা আপনাদের পরে বলবো। এখন আপাতত আপনারা একটু পরে কি হতে যাচ্ছে তা নিয়ে চিন্তা করেন, কেননা একটু পরেই বুঝতে পারবেন। এই দিকে আকাশ ঘুমাচ্ছে। বিকেলে গ্যারেজে যায় করিম চাচার সাথে দেখা করার জন্য। চাচা, চাচা, ও চাচা, কি হয়েছে আকাশ? চাচা আমি যে চলে যাচ্ছি। কোথায় যাবি তুই? আমি আগে যেখানে থাকতাম সেখানে। তা আগে কোথায় থাকতি? চাচা, আগে যেখানে থাকতাম তার কথা নাই বলি, আমাকে ফিরে যেতে হবে এবার। আর এই কয়েকটা বছর আপনার সাথে কাজ করেছি, যদি কখনো আমার কথায় বা কাজে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দিবেন। আমি চলে যাচ্ছি। আবার কখনো ফিরবো কি না তা জানি না। তুই হঠাৎ করে চলে কেন যাবি? আর যদি যাবি ভালো কথা, অন্য কোনো গ্যারেজে নাকি চাকরি পেয়েছিস? না চাচা, আমি এই কাজ আর করব না। আগে যা করতাম এখন তাই করব। আচ্ছা চাচা, আমাকে মাফ করে দিবেন, চলি আমি। আকাশ তো চলে যায়, কেননা আকাশের যে কাজ ছিল তা করা শেষ। পরের দিন আকাশ ওর সব কিছু নিয়ে ভার্সিটিতে আসে। সব কিছু বলতে গেলে একটা ব্যাগ নিয়ে, ওর ভিতরে কোনো বই খাতা নেই, শুধু আছে শার্ট, গেঞ্জি, প্যান্ট, এইগুলো দিয়ে ভরা। একটু পরে নদী ও ইরা আসে। এই কি আকাশ, এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? আর বই কোথায় তোমার? আমি চলে যাচ্ছি, হয়তো আর কখনো দেখা হবে না। চলে যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ তুমি? এমন জায়গায় যাচ্ছি যেখানে গেলে আমাদের আর দেখা তো দূরের কথা, এই জায়গায় কখনো দেখা হবে না। আমি না তোমার কথার কোনো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা থাক, এখন আর বুঝতে হবে না। এখন তাহলে আমি আসি। আর এরা তোমার সাথে অন্যায় করে থাকলে মাফ করে দিবে। তোকে কি আর মাফ করব বল? আচ্ছা যা, মাফ করে দিলাম, আর কখনো আমার সামনে আসবি না। একটু পরে ভার্সিটিতে 2 থেকে 3টা গাড়ি ও আর্মির লোক আসে। ওরা এসে আকাশের পাশে দাঁড়ায় আর ফুলের মালা গলায় পরিয়ে দেয় আর সেলুট দিতে থাকে। তা দেখে ভার্সিটিতে থাকা সবাই অবাক হয়, কেননা যারা এতদিন আকাশকে গরিব আর খ্যাত বলে চিনত, আজকে সেই আকাশকে আর্মির লোকেরা ফুল দিয়ে বরণ করছে। তা দেখে কে না অবাক হবে। চলুন স্যার, আমরা আপনাকে আপনার যোগ্য স্থানে নিয়ে যেতে এসেছি। একটু অপেক্ষা করো, আমি আসতেছি। ওখান থেকে আকাশ স্যারের কাছে আসে। ওনার থেকে বিদায় নেওয়ার পর নদীর কাছে আসে। নদী তো অবাক হয়ে তাকিয়ে আছে, কোনো কিছু নদীর মাথায় ঢুকছে না ঠিকভাবে। এইদিকে এরা তো কোনো কিছু বলছে না, শুধু দাঁড়িয়ে আছে আর নদী ও আকাশের কাহিনী দেখতেছে। এইদিকে ভার্সিটিতে তখন কয়েকটা ছেলে আসে। ওদের হাতে লাঠি ছিল, দেখে মনে হচ্ছে কাউকে মারার জন্য প্রস্তুতি নিয়ে ওদের আসা। ওরা এসেই আকাশের কলার ধরে। কি ভেবেছিস তুই? এভাবে ভার্সিটি থেকে চলে গিয়ে বেঁচে যাবি? তার কখনো হবে না। আজকে তোকে এত মার মারবো যে সারা জীবন মনে রাখবি। তার আগে এটা বলুন, আপনাদেরকে কে পাঠিয়েছেন? কি সিনিয়রদের সাথে উঁচু কথা বলিস? তোকে তো আজকে। এভাবে ওরা যখন মারতে আসে, আকাশও ওদের মারতে থাকে। এইদিকে আকাশ আসছে না দেখে
আর্মির লোকগুলো একটু ভিতরে ঢোকে। ওরা ওখানে গিয়ে এরকম পরিস্থিতি দেখে বাকিদের মারতে থাকে, ওরাও মারতে থাকে, কিন্তু আর্মির লোক দেখে ওরা দাঁড়িয়ে যায়। আবার অনেকে পালিয়ে যেতে চাইলে বন্দুকের ভয়ে পালাতে চায়নি আর। স্যার, স্যার আমাদের মাফ করে দিন, আর কখনো মারামারি করব না। তোদের এত বড় সাহস, তোরা স্যারকে মেরেছিস? আজকে তোদের সব কয়টাকে আমরা নিয়ে যাব আর ভালো করে পানিশমেন্ট দিব। প্লিজ স্যার, আমাদের জেলে দিবেন না, এইবারের মতো ছেড়ে দিন আমাদের। ওদের ছেড়ে দাও, তবে তার জন্য ওদের সামান্য একটু শাস্তি দাও। কি শাস্তি দিব স্যার? ওরা যে লাঠিগুলো এনেছে ওই লাঠি দিয়ে ওদের সবাইকে 10 বাড়ি করে দেবে। ঠিক আছে স্যার, দিচ্ছি। এই তোমরা সিরিয়ালে দাঁড়াও। ওরা আর কোনো উপায় না পেয়ে দাঁড়িয়ে যায়। এরপর ওদের মারতে থাকে এক এক করে। এভাবে সবাইকে মারা হয়ে গেলে নদীর থেকে বিদায় নিয়ে চলে আসে ওদের সাথে। 5 ঘন্টা পর ওরা আকাশকে নিয়ে আসে আর্মি ক্যাম্পে। ওয়েলকাম মেজর। থ্যাংক ইউ। আসতে কোনো অসুবিধা হয়নি তো? তেমন একটা হয়নি। তা এইদিকে সব কিছু ঠিক আছে তো? মানে আর কোনো সমস্যা কি হয়েছে? অনেক পরিবর্তন হয়েছে, যাও রেস্ট নাও। এই নিয়ে তোমার সাথে রাতে কথা বলতে হবে। ঠিক আছে, যাচ্ছি। এইদিকে আকাশ রেস্ট নেয়। অন্যদিকে আপনারা হয়তো ভাবছেন আকাশ মেজর কি করে হলো। আসলে আকাশ গ্যারেজে কাজ করার আগে আর্মি মেজর ছিল, কিন্তু কিছু সমস্যার জন্য আকাশকে 2 বছরের জন্য আর্মি থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এই 2 বছর আকাশ কিন্তু ওর স্যালারি ঠিকভাবে পেয়ে যেত। আচ্ছা চলুন 2 বছর আগে আকাশের কিছু কাহিনী আপনাদের বলি। এই 2 বছর এর কাহিনী তা আপনারা জানেন না, তাহলে চলুন 2 বছর আগের কাহিনী তো অতীতে ফিরে যাই। 2 বছর আগে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়, কোমরে পায়ে বন্দুক রেখে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে ক্যাম্পের দিকে। আকাশ সব সময় ওর সাথে 2 থেকে 3টা বন্দুক এক্সট্রা বহন করে থাকে ক্যাম্পে গিয়ে। আকাশ, তুমি এসেছো? জি স্যার, আমাকে হঠাৎ এত জরুরি তলব? তোমার একটা অপারেশনে যেতে হবে। ডিটেলস বলুন। এই অপারেশনটা কিন্তু অনেক জটিল আর অনেক বিপজ্জনক। স্যার, আজ পর্যন্ত আমরা যতগুলো অপারেশনে গিয়েছি ওইগুলো কম বিপজ্জনক ছিল কি? তাছাড়া আমরা তো এইগুলো নিয়েই খেলা করি। আচ্ছা আমাকে বলুন কি কি করতে হবে? বেশি কিছু না, তোমাকে জায়গায় যেতে হবে ফোর্স নিয়ে, আর ওখানে গিয়ে যতজন লোক আছে তাদের সবাইকে মেরে ফেলতে হবে। যতগুলো লোক আছে মানে? ওখানে অপরাধী ছাড়া কি আর কেউ থাকবে নাকি? থাকবে। ওখানে জঙ্গিরা আছে 20 জনের মতো, আর ওখানে আরও বাইরের লোক আছে 30 জন। তোমাদের কাজ হবে ওদের বাঁচানো। আর যদি তাহলে কি স্যার? ওদের সবাইকে মেরে ফেলবে যারা যারা থাকবে। সরি স্যার, কোনো নিরীহ লোকদের আমি মারতে পারবো না। দেখো আকাশ, আমি যা বলেছি তাই হবে। ভেবে দেখব। এখন চলুন কি করতে হবে তা নিয়ে আলোচনা করি। ওরা আলোচনা করতে থাকে। ওইদিকে আকাশ সবটা বুঝে নেয়, কী কী করতে হবে না হবে সবটা বুঝে নেয়। স্যার, আমি তাহলে চলি এখন। আচ্ছা যাও, তবে 1 ঘন্টা পর তোমাদের মিশন শুরু হবে। তার নিজেদের প্রয়োজনীয়তা সব কিছু গুছিয়ে নাও। আকাশ ওখান থেকে বের হয়ে আসে, এসে নিজের প্রয়োজনীয় সব কিছু নিয়ে আর সাথে 10 জন আর্মির সৈন্য নিয়ে রওনা দেয় গন্তব্যের দিকে। ওরা 3 ঘন্টার পর এসে একটা দ্বীপে এসে পৌঁছায়। দ্বীপটা সমুদ্রের ভিতরে, যেখানে এখন আকাশ আসে ওর টিমদের নিয়ে। তোমরা খুব সাবধানে যাবে। আমার অনুমতি ছাড়া কেউ নিরীহ কারো উপর বন্দুক চালাবে না। ঠিক আছে স্যার, তাই হবে। ওরা সামনে এগোতে থাকে। এভাবে অনেকটা পথ যাওয়ার পর ওরা পাহাড়ের দড়ি বেয়ে উপরে উঠে যায়। এরপর ওরা ওখানে একটা বাড়ি দেখতে পায়, আর বাড়ির ভেতর থেকে কথার আর চিৎকারের আওয়াজ আসতে থাকে। তোমরা সাবধানে কাজ করবে। 2 জন স্নাইপার নিয়ে লুকিয়ে পড়ো, আর বাকিরা চারদিক থেকে ঘিরে দাঁড়াও। ওদের উপর আমরা আক্রমণ করব, তাহলে ওদের ঘায়েল করতে পারবো। কিন্তু বড় স্যার যে বলেছে সবাইকে মেরে ফেলার জন্য, যদি ওই রকম সিচুয়েশন আসে? আমি যা বলবো তাই হবে এখানে। ঠিক আছে স্যার। ওরা সামনে এগোতে থাকে। যতটা সামনে এগোচ্ছে ততই ঝামেলা এসে ওদের পৌঁছায়, কেননা ওরা জেনে যায় সব কিছু।
তাই ওরাও আক্রমণ করতে থাকে। সবাইকে মোটামুটি মারা শেষ হয়ে গেলে সবাইকে তো মারা শেষ, এখন কি করব স্যার? কি আর করব, এদের সবাইকে মেরে ফেলো যারা বেঁচে আছে। স্যার, কেউ তো আর বেঁচে নেই, যাদের বন্দি করে রেখেছে তাদের শুধু বেঁচে আছে। ওদেরকে মেরে ফেলো। কি বলছেন কি স্যার? ঠিকই বলছি, ওদের মধ্যে 5 জন সন্ত্রাসী আছে, তাই ওদের খুঁজে বের করতে হবে। কিন্তু স্যার কিভাবে তা করব? এটা এখন সম্ভব না, কেননা ওরা আগেই আমাদের প্ল্যান জেনে গিয়েছে, তাই ওরা এদের সাথে মিশে গিয়েছে। তাই এখন আমাদের এইটা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে স্যার। ওরা ওখানে থাকা এক এক করে সবাইকে মারতে থাকে, শুধু কিছু বাচ্চাকে ছাড়া। ওখানে অনেক রহস্য লুকিয়ে আছে, যা আপনারা পরে জানতে পারবেন, কেননা এখন ওদেরকেই মারতে চাইছে। এই প্রশ্নটা আপনাদের অনেক ভাবাচ্ছে, কিন্তু কিছু করার নেই, কেননা যাদের বন্দি বানিয়েছে তারাই ওদের লোক। ওরা ফাঁদ পেতেছে, কেননা যদি ওরা মারা যায় তাহলে এরা তো ওদের লোকদেরকে নিয়ে যাবে। এতে ওরা ক্যাম্পে এসে আর্মিদেরই ক্ষতি করার চেষ্টা করবে, তা আকাশ বুঝতে পেরেছে, সেজন্য ওদের মারতে বলে। এভাবে ওদের মেরে ফেলা হয় আর বাচ্চাদের নিয়ে ক্যাম্পে চলে আসে। স্যার, এদের নিয়ে এসেছি। কাদের নিয়ে এসেছো? তোমাকে বলা হয়েছে সবাইকে মেরে ফেলতে। সবাইকে মারতে পারলেও আমি ছোট বাচ্চাদের মারতে পারবো না, তা আপনি ভালো করে জানেন। কিন্তু তাই বলে তুমি হাই কমান্ডারের অর্ডার ফেলতে পারো না। দেখুন স্যার, আমি সবাইকে মেরে এসেছি, কিন্তু এই 5টা শিশুকে মারতে পারবো না, তাই ওদের নিয়ে এসেছি। আকাশ, এখনো সময় আছে, ওদেরকে মেরে ফেলো, নয়তো আকাশ তোমার চাকরি হারাতে হবে। আপনি যাই করুন না কেন, আমি ওদের কোনো কিছুতেই মারতে দেব না। সৈন্য, যাও ওই বাচ্চাদের মেরে ফেলো। তোমাদের মধ্যে কারো যদি সাহস থাকে তাহলে যাও ওদের মারো, তবে একটা কথা মনে রাখবে, যদি ওদের কিছু হয় আমি এই পুরো ক্যাম্পটাই উড়িয়ে দেব। আকাশ, তুমি অর্ডার ভঙ্গ করেছো। তার উপর তোমাকে 2টা পথ থেকে যে কোনো একটা পথ বেছে নিতে হবে। এক, তুমি হয়তো ওদের মারবে, নয়তো 2 বছরের জন্য বরখাস্ত হবে। দরকার হলে 2 বছরের জন্য বরখাস্ত হব, তবু ওদের মারতে দেব না, আর মারবও না। এরপর ওদের নিয়ে চলে আসে আর্মি ক্যাম্প থেকে। অতীত শেষ। তাহলে বুঝতে তো পারছেন আপনারা কেন আকাশ 2 বছর আগে চাকরি থেকে বরখাস্ত হয়েছে। এবার চলুন বর্তমানে কি হয়েছে। ঘুম থেকে উঠে আকাশ বেরিয়ে আসে মিটিং রুমে। ওখানে ওদের প্ল্যান নিয়ে আলোচনা করা হয়, সবাই সবটা বুঝে নেয়। আকাশ, তাহলে একটা কাজ করো, তুমি আগে তোমার ভার্সিটিতে যাও। ওখানে কেন? ওখানে নাকি তোমার করিম চাচার উপর কারা যেন অত্যাচার শুরু করেছে, তাই আমার মনে হয় ওখানে তোমার যাওয়াটা দরকার। আমি তাহলে এখনই যাচ্ছি। সৈন্য, হেলিকপ্টার রেডি করতে বলো। জি স্যার, এখনই করতেছি। ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়ে। কয়েক ঘন্টা পর আকাশ ওর ভার্সিটির কাছে এসে পৌঁছায়। ওখানে করিম চাচার কাছে গিয়ে দেখে ওনার কপালে ব্যান্ডেজ করা। কারা করলো এমনটা? ওই যে তোর সাথে একটা ছেলে প্রায় ঝগড়া করে, ওই ছেলেটা। কি কি করেছে ছেলেটা তোমার সাথে? বলো চাচা। এরপর চাচা সবটা বলতে থাকে। সবটা শোনার পর ভার্সিটিতে যায়। ওখানে যাওয়ার পর ওই ছেলেটাকে দেখতে পায়, তাই ওর কাছে গিয়ে কোনো কিছু জিজ্ঞেস না করে ওখানে থাকা কিছু লাঠি নিয়ে বুঝতে পারছে না কি করবে। কিছুক্ষণ পর, ওই তোর সাহস তো কম না, তুই আবার এখানে এসে আমাকে মারছিস। আজকে তো তোকে আমি। এভাবে ওদের মধ্যে মারামারি হতে থাকে। কিছুক্ষণের মধ্যে ইরা ওখানে আসে আর পুলিশকে কল দেয়। ওদের মারামারির ভিতরে পুলিশ চলে আসে, এসে ওদের দুজনকে ধরে ফেলে। কি, তোদের বড় সাহস, এখানে এসে মারামারি করতেছিস? আজকে চল, তোদের দুজনকে থানায় নিয়ে গিয়ে এমন মারা মারবো যে সারা জীবন মনে রাখবি। আপনি মনে হয় আমাকে চিনেন না, তাই এই কথাটা বলতেছেন। তাই আমাকে কিছু বলার আগে আগে আমার সম্পর্কে জেনে আসবেন। পুলিশ অফিসার ছেলেটিকে ছেড়ে দেয় এবং আকাশকে যেই নিয়ে যেতে চাইবে, আকাশ ওই পুলিশ অফিসারকেও মারতে শুরু করে। ওদের মেরে ওখান থেকে চলে আসে। এইদিকে ডন জেল থেকে পালিয়ে গিয়েছে। জেল থেকে বের হয়ে ডন আকাশের কাছে প্রতিশোধ নেওয়ার জন্য। ডনকে দেখার পর, এ কি, তুই এখানে কি করে? কেন আমি এখানে আসতে পারি না?
তা কি তুই জানিস না? তাছাড়া এখন তোকে বাঁচাবে কে বল? কেন, তুই কি আমাকে মেরে ফেলতে পারবি নাকি? ডন মারার জন্য আসে। আকাশও বন্দুক বের করে গুলি করতে থাকে, কিন্তু ডনের কিছু লোক এসে সামনে দাঁড়িয়ে যায়, সেজন্য ওদের শরীরে লাগার জন্য আর ডনের কিছু হয়নি। এদিকে ডনের লোকগুলো একে একে গুলি করতে থাকে। এতে কয়েকটা গুলি এসে আকাশের শরীরে লাগে, আর আকাশ গুলি খেয়ে রাস্তার পাশে এসে পড়ে। তখন পাশ দিয়ে পুলিশ যাচ্ছিল, যার জন্য ডনের লোকেরা পালিয়ে যায়। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে ইরা যাচ্ছিল, তখন সামনে কাউকে দেখতে পেয়ে গাড়ি থামিয়ে নিচে নেমে আকাশকে দেখতে পায়। আই, এ কি? ওর এই অবস্থা হলো কি করে? যাই, ওকে হসপিটালে নিয়ে যাই। যতই ছেলেটাকে আমি দেখতে পারি না কেন, ওর জীবন বাঁচানো আমার কর্তব্যের মধ্যে। আকাশকে নিচ থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে কোনোভাবে গাড়িতে উঠিয়ে হসপিটালে নিয়ে আসে। ডক্টর, ডক্টর বলে চেঁচাতে থাকে। ডক্টর এই অবস্থা দেখে ভিতরে নিয়ে যায়। এই দেখে এরা বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ডক্টর জানায় আকাশের শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গিয়েছে, তাই ওকে রক্ত দিতে হবে। রক্তের গ্রুপ ইরার রক্তের সাথে মিলে যায়, তাই ইরা রক্ত দিতে রাজি হয়ে যায়। রক্ত নেওয়ার পর আকাশকে রক্ত দেওয়া হয়। পরের দিন যখন জ্ঞান ফিরে, তখন চারপাশে তাকিয়ে তেমন কাউকে দেখতে পায়নি, শুধু একজন লোক ছিল ওখানে, তাই ওনাকে জিজ্ঞেস করে, ডক্টর, আমি কোথায়? আর আমাকে এখানে কে নিয়ে এসেছিল? ডক্টর তো অন্য রোগী দেখতে ব্যস্ত, তাছাড়া আপনাকে একটা মেয়ে নিয়ে এসেছিল। মেয়েটার নাম, ঠিকানা বা কোনো নাম্বার কি দিয়ে গিয়েছিল? ওই সব তো কিছুই দেয়নি, তবে ওই মেয়েটা যখন আপনাকে রক্ত দিচ্ছিল তখন ওই মেয়েটার কার্ড আমার কাছে ছিল। এরপর আর মেয়েটা কার্ড নিতে ভুলে যায়। কই দেখি সে কার্ড। লোকটা কার্ড দেখায়। কার্ড দেখে আকাশ তো চমকে ওঠে। কি, ইরা আমার জন্য এত কিছু করেছে? কিন্তু কেন? ও তো আমাকে দেখতেই পারে না, সেখানে আমাকে রক্ত পর্যন্ত দিয়েছে। কিছু লাগবে? আচ্ছা চাচা, আপনি কি শিওর এটা ওই মেয়েই ছিল? হ্যাঁ বাবা, আমি শিওর এটাই ওই মেয়ে। আচ্ছা চাচা, আপনি তাহলে যান এখন। 2 দিন পর আকাশ হসপিটাল থেকে চলে আসে ভার্সিটিতে। ওখানে এসে ইরাকে দেখতে পায়, তাই ওর কাছে গিয়ে বলে, ধন্যবাদ। ধন্যবাদ কেন? এই যে আমাকে বাঁচানোর জন্য। আমি কর্তব্য থেকে করেছি। একদিন তুমি আমাকে বাঁচিয়েছ, তাই আমি তোমাকে বাঁচালাম। আমি আবার কখন তোমাকে বাঁচালাম? না জানলেও চলবে। এখন আমাকে একটা কথা বলো তো। কি কথা? তুমি কি আমাকে ভয় পাও? একটু তো পাই। এখন থেকে আর পেতে হবে না। কেন কেন? কারণ তোমার জীবনে আমি ছিলাম এতদিন বিরক্তকর হয়ে। আজকে থেকে আমি তোমার পাশে থাকবো, লাইফ পার্টনার হয়ে। মানে আমি কিছু বুঝতে পারছি না। মানে হলো এখন থেকে আমাকে ভালোবাসতে হবে। আর যদি না বাসি? তাহলে আমি শেষ করে দেব। কাকে? কাকে আবার? আমাকে। কিন্তু কেন? তোমাকে যে ভালোবেসে ফেলেছি আমি। বুঝলাম না। গতকাল পর্যন্ত আমাকে দেখতেই পারতে না, আর অথচ আমাকে রক্ত দেওয়ার পর দেখি তোমার সব কথা বদলে গিয়েছে। তার কারণ হচ্ছে তোমার শরীরে থাকা একটা চিহ্ন, যার জন্য তোমার কাছে আসা। আমার শরীরে আবার কিসের চিহ্ন? আছে একটা চিহ্ন, ওই চিহ্নটার জন্যই তোমাকে ভালোবাসবো আমি। এটা আবার নতুন করে কোনো চাল নয় তো? বিশ্বাস না হলে চলো এখনই বিয়ে করে প্রমাণ দিব। ভালো তো, বিয়েতে কাবিন নামা করবে অনেক বেশি। দেখা যাবে বিয়ের পরের দিন ডিভোর্স দিয়ে কাবিনের টাকার জন্য আমার জীবনটাই শেষ করে দেবে। আচ্ছা, বিয়ে করব আমার মতে, আর কাবিন হবে তোমার মতে। এবার তো রাজি? আচ্ছা রাজি, চলো তাহলে। আকাশের কথায় ইরা ওকে নিয়ে কাজী অফিসে আসে। এবার আকাশের কাছে সব যেন স্বপ্নের মতো লাগতেছে, কেননা আকাশ ভেবেছিল হয়তো এই সব বললে ইরা ভয়ে ওর আসল রূপে ফিরে আসবে, কিন্তু এখন তো কোনো কিছু দেখছে না। এইদিকে বিয়েতে
10,000 টাকা কাবিন করে ইরাও রাজি হয়ে যায়। বাকি সব কিছু লেখা হলে আকাশ সাইন করে দেয়। এবার ইরা সাইন করলে ওরা স্বামী স্ত্রী হয়ে যাবে আইনগতভাবে। এই নিন সাইন করুন। আকাশকে অবাক করে দিয়ে ইরা সাইন করে দিল, তারপর জড়িয়ে ধরে। আই লাভ ইউ। আকাশ তো চুপ করে আছে, মনে হচ্ছে যেন কোনো স্বপ্ন দেখতেছে। এখনো কি বিশ্বাস হচ্ছে না? আমার কথার উত্তর তো দিবে। আই লাভ ইউ টু। জড়িয়ে ধরে চুমু দেয় আকাশকে। ওখান থেকে আকাশকে নিয়ে ইরা ওদের বাড়িতে আসে। বাড়িতে এনে ইরা ওর রুমে এনে বসায়। বসো, এখানে তোমাকে অনেক কিছু দেখানোর আছে, তাহলে তুমি সবটা বুঝতে পারবে। ইরা ফ্রেশ হয়ে এসে একটা অ্যালবাম বের করে ওখানে থাকা কিছু ছবি দেখাতে থাকে। সবটা দেখতে থাকে আর চোখ থেকে পানি ফেলতে থাকে আকাশ। কেননা ছবিতে থাকা ছেলেটা যে আকাশ ছিল আর মেয়েটা ছিল। কিন্তু এত বছর পর আকাশকে চিনল কী করে তা নিয়ে আকাশ প্রশ্ন করে। যে রাতে তুমি আঘাত পেয়ে আমার গাড়ির সামনে এসে পড়লে, আমি গাড়ি থেকে নেমে তোমাকে দেখে উঠাতে যাই। যদিও তখনও তোমাকে দেখতে পেতাম না, কিন্তু একজন মানুষকে বিপদে সাহায্য করাটা আমি কখনো ভুলি না। এরপর তোমাকে একা গাড়িতে উঠাতে আমার অনেক কষ্ট হয়ে যায়, তার উপর রক্তও ছিল। সেজন্য আমি তোমার শার্ট খুলে ফেলে দেই, গেঞ্জি দিয়ে রক্ত স্থানে বেঁধে রাখি। তখন একটা দাগ দেখতে পাই, আর ওই কামড়ের দাগ দেখতে পাই। সেই কামড়টা আমি ছোটবেলায় দিয়েছিলাম। ওই দাগ দেখে আমি প্রথমে শিওর ছিলাম কিছুটা, কিন্তু যখন তোমাকে হসপিটালে নেওয়ার পর ডক্টর তোমার রক্তের গ্রুপ বলল তা আমার সাথে মিলে, তাই 100% শিওর হলাম। সবটা শুনতে থাকে। সবটা শুনে ইরাকে আরও জোরে জড়িয়ে ধরে থাকে। আমি ভাবতেও পারিনি তোমাকে আবার আমি ফিরে পাবো আমার জীবনে। আমিও ভাবতে পারিনি। ওই দিনের পর থেকে আমি গরিবদের দেখতে পারতাম না, সেজন্য তোমার সাথে এতদিন খারাপ ব্যবহার করেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও আকাশ। ক্ষমা চাইতে হবে না, তোমাকে আবার ফিরে পেয়েছি, এটাই আমার জন্য অনেক অনেক। তোমাকে আর কষ্ট পেতে দিব না। এখন থেকে শুধু আমার ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে রাখবো। সত্যি বলছো? ভালোবাসা দিয়ে আমি তোমার সব কষ্ট দূর করে দিব। তাহলে এখনই যে পেতে চাই। দাঁড়াও, দিচ্ছি। এরপর শুরু হলো ওদের জীবনের নতুন অধ্যায়। এভাবে 3 দিন কেটে যায়। এই 3 দিন ওদের প্রতিটা মুহূর্ত অনেক ভালোই কাটতে থাকে। পরের দিন সকালে। শোনো, তুমি কি এখনো ওই গ্যারেজে কাজ করো? না, কেন বলো তো? কাজ করতে হবে না, এখন তুমি বাবার সাথে অফিসে যাবা, আর ওনার ব্যবসা তুমি দেখাশোনা করবা। কিন্তু কিভাবে? তাহলে আমার চাকরির কি হবে? তুমি তো গ্যারেজে কাজ করো, তাহলে সমস্যা কি? তাছাড়া তুমি শিক্ষিত আছো। কোম্পানি সামলানোর জন্য আব্বুর সাথে 1 বছর থাকলে শিখে যাবে। আমি তা বলছি না। তাহলে? আমি গ্যারেজে কাজ করা ছাড়াও আমার আরও একটা পরিচয় আছে। কি সে পরিচয়? আমি একজন মেজর। আকাশের মুখে এমন কথা শুনে ইরা তো অবাক হয়ে তাকিয়ে আছে। কোনো কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। এই জন্য বান্দরবন ওই আর্মি চেকপোস্টে তুমি ওদের সাথে এত কথা আর খাবার খেয়েছিলে? তুমি চাকরি ছেড়ে দাও, আমি যে তোমাকে আর হারাতে চাই না। চাকরি ছাড়বো কেন? তুমি দেখো না, চারিদিকে ওরা যখন কোনো মিশনে যায় তখন ওদের কি অবস্থা হয়। আমি চাই না তোমার সাথে এমন কিছু হোক। চিন্তা করো না, কিচ্ছু হবে না। তাছাড়া আমি তো আর মিশনে যাই না, তার জন্য অন্য অফিসাররা আছে। কেননা একজন মেজর কখনো মিশনে যায় না, যদিও যায় নিজের ইচ্ছেতে যায়। অনেক বছর পর তোমাকে পেয়েছি আমি, আমি আর হারাতে চাই না। আচ্ছা, আমি আরেকটা মিশন শেষ করব, এরপর আমি চাকরি ছেড়ে দিয়ে চলে আসব তোমাদের কোম্পানিতে। ঠিক আছে, তাই করিও। আচ্ছা, আমি তাহলে এখন একটু বাইরে যাচ্ছি, আসতে 2 থেকে 3 দিন লেট হবে। কয়েকদিন আগে বিয়ে করলে, আর তুমি এখনই চলে যেতে চাইছো? আচ্ছা, 1 সপ্তাহের জন্য যাব, এরপর পুরোপুরি তোমার কাছেই চলে আসব। সত্যি বলছো তো? সত্যি বলছি। ইরার থেকে বিদায় নিয়ে চলে আসে ক্যাম্পে।
ওখানে আসার পর ওদের কথাবার্তা শুনে মনে হচ্ছে ওরা কিছু নিয়ে চিন্তিত। কি হয়েছে? সবাই এত চিন্তিত কেন? আকাশ, ডন একের পর এক হামলা করেই চলেছে। তো ডনকে খোঁজার চেষ্টা করা হয়েছে কি? কিন্তু ব্যর্থ হচ্ছে। তা অন্য সব বাহিনী কি করতেছে? ওরা মিলে খুঁজে কেন বের করতেছে না? ওরা সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, তাহলে স্যার একটা কাজ করুন, ওদের একটা আস্থানা আছে, আর ওখানে যদি যাই তাহলে আমরা কিছু একটা ক্লু কিন্তু পাবো। কিন্তু ওই জায়গাতে তোমরা ধ্বংস করে দিয়েছো। চিন্তা করবেন না, ডনের ব্যাপারে খোঁজ আমি নিয়ে আসব, যে কোনোভাবেই হোক। আপনি শুধু আমাকে 2 দিন সময় দেন, ডনকে খোঁজে বের করব, আর ওকে ওখানেই আমি মেরে ফেলব। এখন আপনাকে যা করতে হবে, কি করতে হবে? আপনাকে শুধু একটা মিথ্যা কথা বলতে হবে। ওকে, তাই করব। অফিসারকে সবটা বুঝিয়ে দেয়। সবটা বুঝিয়ে দেওয়া শেষ হয়ে গেলে ওখান থেকে বের হয়ে ওই দ্বীপে চলে আসে। দ্বীপে এসে নিজের মতো করে সব কিছু খুঁজে দেখতে থাকে। সবটা দেখা শেষ হয়ে গেলে আকাশ চলে আসে সব কিছু নিয়ে। এসে ওনার স্যারের সাথে আলোচনা করতে থাকে। সবটা জানার পর উনিও সম্মতি হন। কিছুক্ষণ পর আকাশ, তুমি তাহলে কাজ করতে থাকো। যাদের যাদের সাথে নিয়ে যাওয়ার কথা ওদেরকে নিয়ে যাও, তবে ওই ডনকে আমি মৃত দেখতে চাই। চিন্তা করবেন না, ওই ডন আমাকে দেখলে এমনিতেই দেখবেন শকড হবে। কেন কেন? তা পরে একটা সময় বলবো। এখন তাহলে চলি, 2 থেকে 3 দিন পর আমি মিশনে যাব। তার জন্য আপনি সৈন্য তৈরি করেন, আমি বাসায় যাচ্ছি। কি ব্যাপার আকাশ, তুমি বাসায় যেতে চাইতেছো? ব্যাপারটা কি বলো তো? আসলে স্যার তেমন কোনো ব্যাপার না, মিশন শেষ করে আপনাকে আমি সবটা বলবো। ঠিক আছে, জানাইও তাহলে। ওখান থেকে বের হয়ে চলে আসে। এসে নিজের মতো করে তথ্য জোগাড় করতে থাকে। একটু পরে কি ব্যাপার, তুমি ঘুমাবে না? ঘুমাবো, তবে কিছু ভাবনার শেষ করতে পারছি না। কি নিয়ে এত ভাবনা তোমার? আমি বাড়িতে আছি আর 2 দিন, এরপর একটা মিশনে যাব। ওই মিশন শেষ করে চলে আসব। চিন্তা করো না, আমি তোমার জন্য অপেক্ষা করব। এখন চলো ঘুমাই। আমি তো অন্য কিছু ভেবেছি। যেমন কি ভেবেছো তুমি? আমি ভেবে চাই। তুমি নিজেই তো একটা বাচ্চা, তুমি বাচ্চা হয়ে আমার বাচ্চাদের সামলাবে কি করে? আমি মোটেও বাচ্চা না। তুমি আমাকে বেবি এনে দিবে কিনা তাই বলো। আচ্ছা দিব, তবে মিশন শেষ করে এসে। সত্যি দিবে তো? সত্যি বলছি দিব। এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। আচ্ছা দিচ্ছি। এইদিকে ওরা ওদের কাজ করতে থাকে। অন্যদিকে আকাশ পরের দিন যায় একটা লোকের কাছে। ওখানে গিয়ে দেখ তো, একে চিনতে পারছিস কিনা? না তো স্যার, একে তো আমি চিনতে পারছি না। ভালো করে দেখ। লোকটা চিনতে পেরেও না চেনার ভান করে আছে, যা আকাশ ঠিকই বুঝতে পারে, কেননা লোকটার কপাল থেকে ঘাম ঝরতে থাকে, যা লোকটা ভয়ে আর টেনশনেও বুঝতে পারছে না। চুপ করে আছিস কেন? ওকে চিনিস কি? না, চিনি না আমি। যখন তুই চিনিস না তখন আর তোকে বাঁচিয়ে রেখে কি করব? প্লিজ স্যার, আমাকে মারবেন না। যা, তোকে মারবো না। তার জন্য বল ডনকে কোথায় পাওয়া যাবে, আর ওর সাথে আর কে কে কাজ করে। ঠিক আছে স্যার, বলতেছি। লোকটার থেকে আরও কিছু তথ্য পায়। তথ্য পেয়ে লোকটাকে মেরে ফেলে, কেননা যদি না মারত তাহলে লোকটা ডনকে আর বাকি লোকদের সাবধান করে দিত। তাই ওকে মেরে ফেলে। ওকে মেরে লাশটা লুকিয়ে চলে আসে। ওখান থেকে আসার পর কেউ একজন আকাশকে ফোন দেয়। হ্যালো, আপনি কি আকাশ বলতেছেন? জি আমি আকাশ। জি, আমি থানা থেকে বলতেছি। আপনি একটু থানাতে আসতে পারবেন কি? তাই বলে এত রাতে? সকালে আসলে হয় না? এখনই আসতে হবে। অপেক্ষা করুন, আসতেছি। আকাশ যখন বের হয়ে আসতে যাবে তখন ইরা আবার জিজ্ঞেস করে। তখন ইরাকে মিথ্যা বলে চলে আসে ওখান থেকে। থানায় আসার পর আকাশকে ওরা ধরেই জেলের ভিতরে ঢুকিয়ে দেয়। এতে অবাক হয়। কি ব্যাপার? আপনি তো আমাকে বলেছেন কথা বলবেন,
কিন্তু এখন তো আমি অন্য কিছু দেখতেছি। আমরা তোকে এখানে জামাই আপ্যায়ন করার জন্য নিয়ে এসেছি নাকি? তোকে এনেছি কাউকে মারার জন্য। আমি কবে কখন কাকে মারলাম? একটা লোককে মেরে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিস গতকাল রাতে। তাড়াতাড়ি ভুলে গেলি কি করে? তার লোকটাকে যে আমি মেরেছি এর কি কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? ওখানে আমরা একটা কার্ড পাই, আর ওই কার্ডটা আপনারই, সেই জন্য ওই লোকটাকে আপনিই মেরেছেন। দেখুন, সামান্য একটা কার্ডের জন্য আপনি এরকম করতে পারেন না। আমি সবই পারি। এইদিকে আকাশ যে এখানে তা কাউকে বলতেও পারছে না। অন্যদিকে এরাও একা একা। কিছুক্ষণ পর আর্মির কিছু সৈন্য আসে ওখানে। কি ব্যাপার, আপনারা এখানে কেন? তার আগে বলো, এখানে ওনাকে কেন ধরে নিয়ে এসেছেন? স্যার, এই লোকটা একাই একটা লোককে মেরে জঙ্গলের ভিতর রেখে যায়। সেটা আমরা দেখে নিব, এখন ওনাকে ছেড়ে দিন। কি স্যারমত? আমি কি বলেছি কানে যায়নি? আসছে স্যার, আমি এখনই ছেড়ে দিচ্ছি। আকাশকে ছেড়ে দিলে আকাশ ওদের কিছু প্ল্যান বোঝাতে থাকে। সবটা বোঝানো হয়ে গেলে ওখান থেকে চলে আসে। পরের দিন সকালে ইরার থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় ইরা অনেক কান্নাকাটি করছিল, কিন্তু আকাশের তখন কিছু বলার বা করার ছিল না। কেননা আকাশকে যতই বলুক না কেন লাভ হবে না একটু পর। স্যার, আপনাকে যা যা বলেছি তা করেছেন তো? করেছি। এখন শুধু তোমাকে পেলেই ওদেরকে নিয়ে বেরিয়ে পড়বো। তাহলে আমাকে 10 মিনিট সময় দিন, আমি তৈরি হয়ে নিচ্ছি। 10 মিনিট পর ওদের নিয়ে বেরিয়ে পড়ে, সাথে করে অনেক কিছু নেয়। একটা মিশন শেষ করতে যা যা দরকার সব কিছু ওরা সাথে নিয়ে নেয়। মিশনে যাওয়ার জন্য হেলিকপ্টারে এসে বসে। ওখানে ওদের সবটা বোঝাতে থাকে কিভাবে কি কি করতে হবে। অন্যদিকে ডন তো ওর আস্তানায় মিটিং করতে ব্যস্ত। আমি তাহলে যা যা বলছি সে অনুযায়ী কাজ হবে, এর থেকে নড়াচড়া যেন না হয়। চিন্তা করবেন না, কোনো কিছু হবে না, আপনাকে একদম টেনশন করতে হবে না। তাহলে আজকে মিটিং এখানে শেষ, আমার যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। ডন তো যাওয়ার জন্য প্রস্তুত। অন্যদিকে আকাশ ওর সৈন্যদের চারদিকে ছড়িয়ে এভাবে 20 মিনিট পর এরা একে একে হামলা করতে থাকে। আকাশ বাকিদের দেয়, কেননা এখান থেকে যেন কেউ বেঁচে ফিরতে না পারে। ওরা নিজেদের জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। উপরে এক এক করে বোমা মারতে থাকে, এতে করে ওরা অনেকে মারা যায়। ওরা মারা যাওয়ার পর ডন তো এবার ভয় পেয়ে যায়। বাইরে এত গুলি শব্দ কেন? বস, বুঝতে পারছি না, তবে একবার বাইরে গিয়ে দেখে নিতে হবে। যাও দেখে নাও। এইদিকে যেই বাহিরে যাচ্ছে সেই আর বেঁচে ফিরতে পারছে না। তারা সবাই মারা যাচ্ছে। আকাশও বাকি টিম যাদের পাচ্ছে তাদের মেরে এক এক করে ভিতরে নিয়ে যেতে থাকে। ওরা পথে যাকে পাচ্ছে তাকেই মেরে ফেলছে। ওদের সবাইকে মারা হয়ে যায়, কিন্তু এখনও ডনকে ওরা খুঁজে পেল না। কি ব্যাপার, ডন কোথায়? মনে হয় পালিয়ে গেছে স্যার। পালিয়ে যাবে কোথায়? যেখানেই যাক না কেন, ওকে তো আমি খুঁজে বের করবই। কিন্তু কিভাবে? ওই লোকটা এখানে আছে কি না তা তো আমরা জানি না। চিন্তা করো না, এখানে কিছু গুপ্ত দরজা থাকতে পারে, তাই একটু কেয়ারলিভাবে কাজ করো আর খোঁজো, দেখবে ঠিকই পাবে। একটু পর ওরা একটা সুইচ দেখতে পায়, ওটাতে চাপ দিলেই দরজা খুলে যায়। ওখানে ডন তো আকাশকে দেখে অবাক হয়ে যায়। এ কি, তুই এখানে কেন? তা এখানে না থাকলে আমি আর কোথায় থাকবো? তুই তো গ্যারেজ মেকানিক্স। ছিলাম, কিন্তু এখন আর নেই। তা থাকবে কি করে? ওদিন তোর সাথে একটু মিষ্টি কথা বলেছিলাম, মনে করেছিস আমি তোদের দয়া দেখাবো? তা কখনো হবে না। ওদের কথা তোকে ভাবতে হবে না, ওরা উপরের দেশে চলে গিয়েছে, তাই শুধু শুধু আর গিয়েও লাভ নেই। এখন তোকে তোর কর্মের শাস্তি দেব। কথাগুলো বলছে আর এক এক করে গুলি করতে থাকে। গুলি করতে করতে ডনের পুরো বুক ঝাঁঝরা করে ফেলে। এতে করে ওখানে ডন মারা যায়। ডন মারা যাবার পর আকাশ আসে ক্যাম্পে। ক্যাম্পে আকাশ এসেছে ওর চাকরি থেকে বিদায় নিতে। সবটা শোনার পর অফিসার আশ্চর্য হয়ে যায়। আকাশ, তুমি ভেবে বলছো তো? জি স্যার, ভেবেই বলেছি। ঠিক আছে, যাও। তবে যদি আবার কখনো তোমাকে আমাদের দরকার হয় তাহলে কিন্তু তোমাকে আসতেই হবে।
ঠিক আছে, আসবো স্যার। ওদের থেকে বিদায় নিয়ে চলে আসে। 3 মাস পর ইরা মাথা ঘুরে পড়ে যায়, তাই ডক্টর নিয়ে আসে। ডক্টর চেক করে জানায় ইরা মা হতে চলেছে। তাই এই কথা শুনে ওদের দুজনের মুখেই হাসি ফোটে। ডক্টর যাওয়ার পর আচ্ছা, আমাদের বাচ্চা হলে ওকে বড় হয়ে কি বানাবে? আমার মতা। তোমার মতো গ্যারেজ মেকানিক যখন মেজর, এরকম কিছু বানাবে নাকি? বানাবো।